আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 148তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 148তম ক্লাস। হাতে কলমে রোগীলিপি আজকে 20তম ক্লাস। 20 না 30 48 তো তাহলে ওদিকে 19 48 তাহলে 30তম ক্লাস। হাতে কলমে রোগীলিপি 30তম ক্লাস আর রোগীলিপিকরণ সহজ 148তম ক্লাস। অডিয়েন্স, গতকাল এই রোগীলিপিতে আমরা কি আলোচনা করছিলাম এবং গতকালকে আমার ডাক্তার কে ছিলেন, ডাক্তারের নাম, কততম ক্লাস এবং বিষয়বস্তু কি ছিল একটু দ্রুত লিখে জানান। গতকালকের বিষয়বস্তু কি ছিল এবং আমার সাথে ডাক্তার কে ছিলেন একটু লিখে জানান। আর আজকে আমার রোগীলিপি করবেন ডাক্তার আব্দুর রহমান সজীব। ডাক্তার সাহেব হাজির। আর সকাল থেকে আপনাদেরকে বলে রাখছি যে আজকে আমার রোগী দেখবেন ডাক্তার আব্দুর রহমান সজীব। উনি গত কয়েকদিন আগে আমার প্যাথোলজিক্যাল অবস্থা জানতে কিছু সময় দিয়ে পরে চলে গেলেন, আবার অনেকদিন পর আসলেন। এবার ভাবতেই পারেন এই কয়েকদিনে স্যারের প্রিপারেশন নেওয়া কিন্তু আছে। আজকে আমার অবস্থা কি হবে আপনারা একটু ভেবে দেখবেন। যাই হোক, তারপর আমি রুগী তো, সমস্যার কোনো কারণ নাই, সমস্যা সব ডাক্তার সাহেবের। তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল। আচ্ছা, প্যাথোলজি অবস্থা। অডিয়েন্স, আজকে আমার আইডিতে এই সন্ধ্যার পূর্বে একটি লেখা দেওয়া আছে। লেখাটি ছিল কি বলতে পারবেন? হ্যাঁ, যমজ নিয়ে, যে যমজ বললেও তারপরে ভিন্ন, যমজ বোন হলো তাদের মধ্যে ভিন্নতর পার্থক্য আছে। এটাকে আপনি বিশ্বাস হয় যমজ হলে যে পার্থক্য আছে। যেমন আসলে বিষয়টা কি ছিল? আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে এটা তো আমরা জানি যে প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত দিক থেকে সে স্বতন্ত্র হয়। কারণ যদি স্বতন্ত্র না হতো তাহলে তাকে বাবা মা তো আলাদা করতে পারতো না। তারপরে বিষয় হচ্ছে গিয়ে যখন যমজ দুই বোন বা দুই ভাই যখন বিয়ে হয়, প্রথম দিকে হয়তো তাদের মধ্যে একটু ঝামেলা হয়, কিন্তু তাদের স্ত্রী বা স্বামীরা কিন্তু পরবর্তী ঠিকই তাদেরকে পার্থক্য করতে পারবে। তো এটা কিন্তু একটা স্বাতন্ত্র্যকরণের একটা পদ্ধতি বা একটা উদাহরণ। যদি তারা পার্থক্য নাই করতে পারতো, যদি আলাদা নাই হতো, তাহলে তো একই, তাহলে যে কোনো সময় যে কাউকে ডাকলে চলে আসে। কিন্তু তারা তো সেটা ফাইন্যান্স করতে পারবে। এটা একটা দিক। দুইজনের মধ্যে আলাদা করার মতো অবস্থান আছে, এই জন্য আলাদা করা যায়। আরো যদি আমরা একটু গভীরে ঢুকি, যখন আমরা মনের দিকটা বলবো, তাদের ইচ্ছা অনিচ্ছা যখন দেখবো, তাদের রুচির দিকটা যখন দেখবো, সেখানে ভিন্নতা অবশ্যই অনেক ভিন্নতা আসবে। আচ্ছা, এটা তো একটা সহজ কথা বলেন আপনি, দুইটার মধ্যে ভিন্নতা থাকে। এটা ওষুধকে আলাদা করার জন্য ভিন্নতর একটা অবস্থান আমরা খুঁজে পাই। যদি বলি সালফার সুরিনাম বলবো, দুইটার মধ্যে ভিন্নতর পাবো। যদি আর্সেনিক সুরিনাম বলবো, এটার মধ্যে আমরা ভিন্নতর পাবো। এই কথাটাই বোঝানো হয়েছে এখানে। যদিও যমজ হোক না কেন, তাদের মধ্যে ভিন্নতর অবস্থান পাবো। কিন্তু এটা তো সহজ কথা, সবাই বলে একটা ওষুধ আরেকটার মধ্যে ডিফারেন্স, মানে একটাতে আরেকটা ভিন্নতর আছে, এটা সবাই বলে। বা এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচনা থেকে এটাই, যমজ যদিও হয় তারপর তাদের মধ্যে ভিন্নতর আছে, এই কথাটা আমরা ক্লিয়ার বুঝলাম। কিন্তু আপনার কাছে আমার জানার বিষয়টা সেটা হচ্ছে, সবাই আসুক, তাহলে
আমাদের মূল ক্লাসটা ভালো চলবে, সবাই আসলে। সবাই আসা পর্যন্ত 2 মিনিট সময় নষ্ট করছি আপনাদের। এই যে একটা রুব্রিক আসলো, যেমন এটার মধ্যে যে উদাহরণটা দেওয়া ছিল আজকে লেখার মধ্যে, সেক্সের পরে মহিলার লিকুইডে বেড়ে যায় নেপটাম কার্বার সিপিয়া, 2টা ওষুধ। যেদিনই সেক্স হবে সেদিনটাই তার লিকুইডটা বেড়ে যায়। 2টা ওষুধের নাম বলা আছে। এই 2টা ওষুধ এরকম আরো যদি অন্য জায়গায় যায়, যেমন শুইলেই কাশি বেড়ে যায়, কিংবা বসলে কাশি আরাম বোধ করে, এই বসলে কাশি আরাম বোধ করে, কিংবা কাপড় খুললে চুলকানি বেড়ে যায়, 3-4টা ওষুধ আছে। এই 3-4টা ওষুধের মধ্যে একটার সাথে আরেকটা কোনো মিল থাকতে পারে কিনা? একসাথে 4টা ওষুধ বললো যে কাপড় খুললে চুলকানি বেড়ে যায়। এই 4টা ওষুধ যে বলা আছে, এই 4টার মধ্যে পার্থক্য আমরা বের করতে পারবোই। আমাদের যেটা সমস্যা হয়, এই 4টার মধ্যে আমরা প্রায় মিল দেখতে পাই। মিল দেখার কারণে হয় কি, একটা পরিবর্তে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি, এই সমস্যাটা আমাদের হয়। আমি জানতে চাই, যদি ভাগ করতে চাইলে ভাগ করতে পারবেন। আজকে যেমন কি দেখেছি যে একটা আরেকটার মধ্যে ভিন্নতর, যদিও দেখতে একই রকম হোক না কেন, তাদের মধ্যে কিছু না কিছু ভিন্নতর পাওয়া যাবে। কিন্তু যে 4টা ওষুধ একসাথে আসলো, কাপড় খুললে চুলকানি বাড়ে, এই যে 4টা আসলো, কিংবা বসলে কাশি কমে, যে 4টা-5টা ওষুধ আসলো, এই 4টা ওষুধের মধ্যে বসলে কাশি আরাম বোধ করে 4টা ওষুধ পাইলাম। এই 4টা ওষুধের মধ্যে মিল থাকতে পারে কিনা? লক্ষণের দিক থেকে মিল থাকতে পারবে, আছে কিনা? মিল থাকবে। কেন থাকবে? এখানে মিল থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন একটা হচ্ছে গিয়ে, প্রথম যদি আমরা বলি সোর্সের একটা বিষয় থাকতে পারে, যে সাধারণত যে ওষুধগুলি যে সোর্স থেকে আসবে তাদের মধ্যে কমন কিছু একটা বিষয় থাকতে পারে। যেমন ধরেন আমরা মানুষ, তো মানুষ বললে কিন্তু প্রথমে যে কমন বিষয়টা আসবে 2টা চোখ, একটা নাক, একটা মুখ, এটা একটা কমন বিষয়। তো ওষুধের ক্ষেত্রে যখন যে সোর্স থেকে আসবে, ওই সোর্সের মধ্যে তার মধ্যে কিছুটা মিল পাওয়া যাবে। এরপর হচ্ছে যদি আমরা ক্রিয়াস্তর যদি আমরা বলি, স্কোয়ার অফ অ্যাকশন, তখন ওষুধটা কোথায় কাজ করবে। দেখা যাবে যে গণহার ওষুধগুলো স্কিনের উপর কাজ করবে, ফিমেল জেন্ডের উপরে কাজ করবে, মেল জেন্ডের উপরে কাজ করতে পারে, ইন্টেস্টাইনের উপরে কাজ করবে। ব্যাপকভাবে চিন্তা করলে তখন তাদের মধ্যে একটা সামগ্রিক মিল আমরা দেখতে পাবো। এরপরে যদি আমরা আসি যে তাদের ক্লিনিক্যাল যে রোগ ভিত্তিক যদি এগুলো আসে, তাহলে তার কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করবে। তো দেখা যাবে যে এরকম যে মাথা ব্যথা, কাপড় খুলে চুলকানি, এটা একটা কমন কিন্তু একটা বিষয়, যে হ্যাঁ, যে তার প্রত্যেক 4টা ওষুধের মধ্যেই সে যখন ইচিং হবে, আনড্রেস হয়, তাহলে এই একটা কমন একটা বিষয় আসবে। এরকম অনেক কিছু থাকতে পারে, পিপাসার ক্ষেত্রে থাকতে পারে, পায়খানার থাকতে পারে, প্রস্রাবের ক্ষেত্রে থাকতে পারে। যেটা সার্বিকভাবে আমরা চিন্তা করি একটু ব্যাপকভাবে, স্থূলভাবে, তখন মিল পাওয়া যাবে। যখন আমরা সূক্ষ্মভাবে চিন্তা করবো, তখন তাদের মধ্যে আলাদা আলাদা ভাব চলে আসবে। একটু যদি ভিন্নভাবে বলি, যেমন ধরেন আপনার 4 ভাই অডিয়েন্স, একটু খেয়াল করেন, হিসাবটা মিলিয়ে নেন। যে আমার কাছে কেন জানি মনে হয়, বা বিভিন্ন রুব্রিক খুঁজতে গেলে দেখি 3টা কিংবা 4টা কিংবা 2টা ওষুধ যেখানে দেওয়া আছে, ওই 2টা ওষুধের লক্ষণ কেন জানি কাছাকাছি আমার মনে হয়। এই কাছাকাছি মনে হয় বিধা আমরা একটা পরিবর্তে আরেকটা দিয়ে ফেলি, এই ভুলগুলো আমরা করি। ওরকম মনে হয়, যেমন রোগী লক্ষণের সাথে মিলে যাচ্ছে, 2টার মধ্যে যেটা আমার পরিচিত ওটার সাথে মিল আছে 40%, যেটা আমার অপরিচিত ওটার সাথে মিল আছে 80%। যেহেতু কাছাকাছি লক্ষণগুলো কিছু কিছু মিলে যাবেই, একসাথে যেহেতু আসছে, এটা বোঝার জন্য যদি বলা হয় এরকম যে আপনার 4 ভাই যদি জিজ্ঞাসা করি তোমার বাবার নাম কি, আপনার বাবার নামে বলবেন। মায়ের নাম কি, আপনার মায়ের নামে বলবেন। তো নানার নাম কি, সবার নানা কি 1, নানি 1, দাদা 1, দাদি 1। জিজ্ঞেস করা হয় যে তোমরা কয় ভাই, প্রত্যেককে কিন্তু বলে আমরা 3 ভাই, 4 ভাই এবং 3 জন আছে, 3 জন। সবাই বলবে এটাই বলবে। আচ্ছা, বাড়ি কোথায়, পদবী কি, সবাই একই কথা বলবে। এবার যদি বলা হয় যে ভাই তোমরা কি শিক্ষিত, হ্যাঁ আমরা 3 জন শিক্ষিত, 1 জন মূর্খ, বাস। এর মধ্যে কেউ বর্ষা, কেউ কি কালো, কেউ মোটা, কেউ কি চিকন, কেউ লম্বা, কেউ খাটো, কেউ শীতে কষ্ট, কেউ গরমে কষ্ট। এখন একজনের চাকরি, 3 জনের চাকরি করে, আর একজনের চাকরি ছাড়া, 2 জন সরকারি, 1 জন বেসরকারি, একজন উকিল, একজন ডাক্তার। ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু বাবার নাম সবার কিন্তু এক। সবার বাবার নাম এক, বাড়ি এক, বংশ এক। ঠিক এরকম যখন যে ওষুধগুলি কোন রুব্রিকের আলোকে চলে আসে, সেখান থেকে কমন কিছু কথা আছে,
যে এই দুইটা বা তিনটা যাই ওষুধ আসলো এর মধ্যে কমন কিছু কথা এর মধ্যে মিলে যাচ্ছে, যার জন্য আমরা একটা পরিবর্তে আরেকটা দেই। এই ভুলটাই মনে আমরা বেশি করি। কথাটা ক্লিয়ার তো? যাই হোক, এত কত সময় লস করলাম, এবার স্যার আমার মূল কাজে আসবেন। যে স্যার আপনি আপনার মূল কাজ শুরু করতে পারেন। আচ্ছা, আমরা গত ক্লাসে মানে গতবার যখন সাক্ষাৎ হয়েছিল তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। আমার টেবিলে আমার রোগী খাতা দাও, টেবিলে কাগজগুলো আছে। তো আপনার যে 10টা রোগের মতো ছিল, যে আমরা 10টা পর্যন্ত পাইছিলাম। এর মধ্যে আমরা 5টি আলোচনা করেছিলাম, রিপোর্ট দেখেছিলাম বা কিছু কিছু ইনভেস্টিগেশন করতে বলে দিয়েছিলাম। জি জি, ওগুলো টেস্ট করে না, এখনো করব। আরো করেন নাই? না, করব। এই যে আমার তাহলে চিকিৎসার জন্য আপনি আরো দেরি করে ফেলতেছেন। না না, অসুবিধা নেই। আপনি তো জানতে পারবেন না তাহলে। আচ্ছা, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেওয়া হবে আপনাকে। জি জি। তো তারপর আমি রিভিউ করে আসছি যে আমার রোগীর জন্য আমরা প্রথমে মাথা ব্যথা, অর্শ, হাঁপানি, এর সাথে আমরা নাকের পলিপটা নিয়ে নিয়েছিলাম। তারপর ছিল জন্ডিস। আপনি ওইদিন আমার মাথা ব্যথা জানছেন, অর্শ জানছেন, হাঁপানি জানছেন, জন্ডিস, আসলে নাকের পলিপ। জি, এই 5টা তথ্য সংগ্রহ করেছিলেন। জি। আচ্ছা, এবার আর কিছু জানবেন বলেন। জি, আমরা আজকে এবার পরবর্তীতে জানবো যেটা হচ্ছে রোগীর কাশি সম্পর্কে যে তথ্যগুলো ছিল। কাশির কিছু ইনভেস্টিগেশন ছিল আমাদের। আমাদের ওই ক্লাসটা কততম ক্লাস ছিল? আচ্ছা, প্যাথোলজি ক্লাসটা কততম ক্লাস ছিল? অডিয়েন্স, আমাদের যে লাস্ট ক্লাস, এই ডাক্তার আব্দুর রহমান সজীব সাহেবের যে প্যাথোলজি ক্লাসটা ছিল ওইটা কত তারিখে ছিল এবং ক্লাস নাম্বার কত ছিল? পারলে একটু লিখে দিন। কততম ক্লাস ছিল, কয় তারিখে ছিল প্যাথোলজি ক্লাসটি? দেখে আপনাদের সংগ্রহ আছে কিনা, আপনাদের সংগ্রহে আছে কিনা একটু জানতে চাই। আব্দুর রহমান সজীব যে প্যাথোলজি ক্লাসটা নিচ্ছিলেন সেই দিন কততম ক্লাস ছিল এবং কয় তারিখ ছিল? জি, এবার আপনি। তো কাশি দিয়ে, জি, কাশির জন্য যে ইনভেস্টিগেশন দরকার সেটা ছিল প্রথমে আমরা নেব হচ্ছে রোগীর বুকের এক্সরে, চেস্ট এক্সরে। এটা আমরা করেছিলাম, চেস্ট এক্সরে পিএভিউ ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনটা লাগবে। এক্সরে চেস্ট পিএভিউ, বুকের এক্সরে যেটা পিএ কি হবে? এটা বলে দিয়েছিলাম যেটা হচ্ছে দুইটা ভিউ থাকে, একটা বলে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। অর্থাৎ একটা যে এক্সরে করবে সে স্ন্যাপটা হচ্ছে পিছন থেকে নিবে একটা, সামনে থেকে নিবে একটা। এটা বলা হয় পিএ, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। অ্যান্টেরিয়র মানে সামনে, সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। পিছনে, দুই দিক থেকে নেবে। জি, দুই দিক থেকে স্ন্যাপটা আসে। পিএ ভিউ মানে ভিউ মানে দেখা, দেখায়। তাহলে এক্সরে চেস্ট পিএ ভিউ মানে বুকের এক্সরে, মানে বুকের এক্সরে, পিএ ভিউ, পিএ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। আচ্ছা, তাহলে বুঝলাম, ঠিক আছে। জি, এই টেস্টটা আসবে। আমি রোগী, তারপর তো জানা দরকার তো। না, অবশ্যই জানবেন, আমরা জানানোর জন্যই তো আমরা এখন রোগীকে সব বলে দিই। জি জি, ঠিক আছে। কারণ এখানে আমাদের যে ইনভেস্টিগেশনে আসবে সেটা হচ্ছে সাধারণত রোগীর লাংসের যে কি অবস্থা থাকে, অনেক সময় পানি থাকতে পারে, অন্য কোনো ফ্লুইড থাকতে পারে, তো সেটা এক্সরের মধ্যে দেখা যাবে। তারপর যখন কাশতে কাশতে যদি রোগীর শ্বাসকষ্টের যে সমস্যাটা হয়, যেটা আমরা আগে পেয়েছিলাম হাঁপানির মধ্যে, যে তখন হার্টটা হয়তো বা বেশি এক্সপান্ড হয়ে যায়, যেটা আমরা বুঝলাম যে বুট শেপ হার্ট। তো এরকম ওই এক্সরের মধ্যে ধরা পড়বে। আমরা গত ক্লাসে ওইটা আলোচনা করেছিলাম। সঠিক লিখছে, 20 তারিখে 141 নম্বর ক্লাস ছিল। ধন্যবাদ ডাক্তার সাহেব আপনাদেরকে এরকম তথ্য দেওয়ার জন্য, ধন্যবাদ। 141 নম্বর ক্লাস ছিল 20 তারিখে, ধন্যবাদ। জি, লেখাপড়া করেন, লেখাপড়া করে। জি, সবাই খুব মনোযোগী, শিক্ষার্থী ভালো। আর কাশির জন্য আমরা আরেকটা দেবো যেটা কমন পরীক্ষা, সেটা হচ্ছে রোগীর কফ পরীক্ষা দেবো আমরা। এটাকে আমরা বলি, যেমন আমরা সাধারণত থুতু যেটা বলি বা কফ বলি, এটা আমাদের রেপার্টরি ভাষাতে আছে এক্সপেক্টোরেশন। কিন্তু যখন আমরা প্যাথোলজিতে আমরা ইনভেস্টিগেশনের জন্য দেব তখন সেটাকে বলা হয় স্পুটাম। স্পুটাম মানে কফ বা থুতু। এখানে আমরা দেব স্পুটাম ফর, সাধারণত আমরা এএফবি দিই। এএফবি, জি, এটা একটা মেথড আর কি, এএফবি। অথবা রুটিন টেস্টও বলা চলে। সাথে যদি কালচারটা সাধারণত দেওয়া হয়। অর্থাৎ এই যে কাশিটা হচ্ছে, এই কাশিটা কোনো ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে কিনা সেজন্য আমরা ওই কফের কালচার পরীক্ষাটা দেব। এএফবি কি হবে?
এপি হচ্ছে কি রুটিন পরীক্ষা, এটা একটা মেথড, একটা স্টেনের নাম, এটা হলো এপি স্টেন বা এপি মেথড। তারপর হচ্ছে কি গ্রাম স্টেন মেথড, ওগুলো ব্যাকটেরিয়ার বিভিন্ন মেথডের নাম থাকে। এপি, তারপর হচ্ছে গ্রাম স্টেন, অর্থাৎ এগুলো কালার করে ওই যে ব্যাকটেরিয়া ফাইন্ডিংস করা হয় কালচার মেথডের নাম, এটা ইনভেস্টিগেশন পেপারের মধ্যে দেওয়া থাকে। তো নরমালি আমরা কালচারটা সাধারণত দেবো আর কি। এপি রুটিন, হ্যাঁ রুটিনটা না দিয়ে আমরা কালচারটা দেবো। কালচারটা দিলে সরাসরি এই যে কাশিটা হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে কাশিগুলো হয়। হ্যাঁ, তোমার নামগুলি বলে দিবে। তো সচরাচর হোমিওপ্যাথি ডাক্তাররা সাথে দেয় সিএস পরীক্ষা, কালচারাল সেন্সিটিভিটি। দেখবেন লেখা থাকবে যে সিএস, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। কালচারটা হচ্ছে কি ব্যাকটেরিয়াটা চাষ করে, ব্যাকটেরিয়া গ্রো করে, করার পরে সেন্সিটিভিটিটা হোমিওপ্যাথি বিশেষ অ্যালোপ্যাথির জন্য দরকার হয় তাদের অ্যান্টিবায়োটিক গুলো দেওয়ার জন্য। একটা জিনিস মনে রাখবেন, আমরা যে অ্যান্টিবায়োটিক গুলো খাই বা যারা ডাক্তার সাজেস্ট করেন, এটা আসলে মূলত ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, ভাইরাসের উপরে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। এই জন্য ভাইরাসের জন্য টিকা দিতে হয়, অর্থাৎ আগে থেকে শরীরে ইনপুট করে দিতে হয়। তো এই জন্য দেখবেন যখন যে করোনার সময় অনেকে বলেছে ভ্যাকসিন অনেকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এটা মূলত আসলে যে ভাইরাসের জন্য দিচ্ছে না, এটা যাতে অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় এই কারণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, এটা জানা থাকতে হবে। এই জন্য যারা এই টেস্টগুলো দেন তারা এই সেন্সিটিভিটিটা দেন, অর্থাৎ ওই ব্যাকটেরিয়াটা কোন ধরনের অ্যান্টিবায়োটিকের উপর সেন্সিটিভ, অর্থাৎ তার মধ্যে কোন ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে, তাদের জন্য এই সেন্সিটিভিটি পরীক্ষাটা লাগে। তো যেহেতু আমাদের কোনো অ্যান্টিবায়োটিক নাই, আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো না, এই জন্য আমাদের আসলে সেন্সিটিভিটিটা লাগে না। আমরা শুধুমাত্র অর্গানিজম অর্থাৎ কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য কাজ করবে তার জন্য আমরা শুধু কালচার পরীক্ষাটা দেব। এই জন্য আমরা লিখে দেবো স্পুটাম ফর কালচার। যেমন তার যে নিউমোকক্কাস ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে, তারপরে স্ট্রেপ্টোকক্কাস থাকতে পারে, এই ধরনের কক্কাস জাতীয় যে ব্যাকটেরিয়া থাকবে এগুলো জানার জন্য আমরা এই থুতুর পরীক্ষাটা দেব, কালচার পরীক্ষাটা দেব। তো রোগীর এই দুটো পরীক্ষা লাগবে। এই কটা এক্সরে করলেন পিএভিও, জি, আর স্পুটাম ফর এএফবি কালচার, কালচার দেব আমরা। আর হলো সিএস দিবেন। সিএস মানে কালচার এন্ড সেনসিটিভিটি, আমরা এস লিখবো না, মানে সেনসিটিভিটি দেব না, আমরা শুধু কালচারটা লিখব, সরাসরি কালচার। জি, ব্যাকটেরিয়া ভাইরাস চাই তাই তো, ব্যাকটেরিয়ার জন্য, ব্যাকটেরিয়ার জন্য এটা চাই। জি, তাহলে এটা হলো কাশির জন্য দুইটাই শেষ। জি, কাশির জন্য দুইটা দেব, আর কিছু লাগবে না, না এক্সরে আর স্পুটাম স্পুটাম দুইটাই শেষ। জি, কপ পরীক্ষা। এগুলো আসলে এই টেস্ট করতে খুব বেশি টাকা লাগবে না, বেশি লাগবে না। সাধারণত এক্সরে গুলো যেন ডিজিটাল এক্সরে যখন হয়, এখন সব ডিজিটাল হয়ে গেছে, এটা আপনার ল্যাব অনুযায়ী বা হাসপাতাল অনুযায়ী 400 থেকে 500 টাকা লাগে। সরকারি হাসপাতালগুলোতে আরো কম লাগে, ওখানে হয়তো 200-250 টাকা দিয়ে করতে পারবেন। আর এই কপ পরীক্ষাটা খুব বেশি লাগে না, কালচারটা একটু বলতে 500 থেকে 600 টাকা সাধারণত নেয় কালচার পরীক্ষার জন্য, ল্যাব ওয়াইজ কম বেশি হতে পারে। অডিয়েন্স, আপনি একটু বলেন তো ডাক্তার সাহেবের এই যে আমি জিজ্ঞাসা করলাম এই দুইটা টেস্টে কত টাকা লাগতে পারে, উনি কত টাকা লাগে এটাও জানেন। এটা জানলে আমি রোগীর লাভটা কি বলতে পারেন কেউ? উনি এই টেস্টগুলোতে কত টাকা লাগবে উনি এটাও জানেন, এতে আমি রোগীর লাভ কি বলতে পারবেন কেউ? পারলে একটু লিখে জানান। উনি যে টেস্টগুলো করতে দিলেন আমাকে, এই টেস্টের কত টাকা লাগে এটাও উনি জানেন, এতে আমার কোনো লাভ আছে কিনা, আমার এই চিকিৎসার ক্ষেত্রে আমার কনফিডেন্সের ক্ষেত্রে কোনো লাভ হবে কিনা একটু লিখে জানান। আপনি বলতে পারেন কোনো লাভ আছে কিনা? এখন আসলে এই বিষয়টা ডিপেন্ড করবে ডাক্তার রোগীর মধ্যে, কারণ অনেক সময় অনেক রোগীরা একটু ভয় পেতে পারে, যেটা মানে অনেক দামি হতে পারে, তো একটু ধারণা দিয়ে গেলে সে প্রস্তুতি নিয়ে যেতে পারবে, এই একটা বেনিফিট হতে পারে। আর আরেকটা হচ্ছে যদি ডাক্তার বলে দেন যে এত টাকা লাগবে, এখন উনি ওনার কাছাকাছি কোনো ভালো একটা হাসপাতালে গেল, তখন দেখা গেল ওষুধের টেস্টের দামটা একটু বেশি হয়ে গেল, তখন তো রোগী কিন্তু আবার একটু বিপদে পড়ে যাবে। এই জন্য আসলে ডাক্তারের কিন্তু কখনো রোগীকে আইডিয়া দেওয়াটা আসলে ঠিক হবে না। যদি রোগী জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এইরকম রেঞ্জ হতে পারে, আর আদারওয়াইজ আগে থেকে বলার দরকার নাই, কারণ এটা ডায়াগনস্টিক সেন্টারের উপরে বা হাসপাতালের উপরে ডিপেন্ড করে। এক্ষেত্রে এই জন্য টেস্টের প্রাইসটা মূলত ডাক্তারের ফাংশন না, এটা সে যেখান থেকে সেখানে করতে পারে। আর যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে দিয়ে থাকতে পারেন সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, হাসপাতাল কি আপনারাই নির্ণয় করে দিবেন আমাকে, না আমার ইচ্ছা মতো আমি যাবো? আপনি আপনার ইচ্ছা মতো যেখানে সুবিধা হয় আপনি করতে পারেন। এবার আপনার পরামর্শ কি? আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে
আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে ল্যাবগুলো সাধারণত স্বনামধন্য, যাদের কার্যক্রম স্বচ্ছ, এই ধরনের একটা ভালো রেপুটেড জায়গা থেকে করার জন্য, ওই সস্তা পাওয়ার জন্য অথবা অন্য কোনো প্রলোভনের কারণে যে অন্য অন্য জায়গা থেকে করবো বা এই জায়গা থেকে করবো, এরকম না করাটাই ভালো। তবে গভর্নমেন্ট যে ল্যাবগুলি, এগুলো তো যন্ত্রপাতিগুলা বেশি দামি, ভালো মানের, ওগুলোর ব্যাপারে কোনো সাজেস্ট করা যায় না যে আপনার গভর্নমেন্ট ল্যাবগুলোতে করবেন এমন কিছু? অবশ্যই গভর্নমেন্ট ল্যাবগুলো ভালো হয়, কিন্তু আসলে আমরা যেতে চাই না এই কারণে যে ওখানে গেলে সময় লাগে, একটু ভিড় থাকে, একটু হ্যারাস থাকে। তবে এখন সব জায়গাতে খুব আপডেট সিস্টেম হয়েছে, বিশেষ করে ঢাকা মেডিকেল, তারপর হচ্ছে আপনার পিজি হসপিটাল, বারডেম, এছাড়া আপনার ঠিক আছে কাছাকাছি মুগদা হসপিটাল, এটা অনেকে জানে না, কিন্তু এখানে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং খুব ভালো ব্যবস্থা আছে। এখন সব জায়গাতে খুব মানে আপডেট সিস্টেম হয়েছে, রোগীর জন্য তেমন কোনো হ্যারাস হওয়ার মানে কোনো প্রশ্ন নেই। তো প্রাইভেট হচ্ছে গভর্নমেন্ট গুলাতে টেস্ট রিপোর্ট এগুলো ভালো হবে এবং এগুলো মেশিনপত্র খুব উন্নত মানের, কিন্তু আমরা হয়তো সিস্টেমের কারণে আসলে আমার দেশে না হোক বাইরের দেশে হোক, যে কোনো দেশে হোক না কেন, গভর্নমেন্টের মেশিনগুলো ভালো হয়, এটা একদম ওয়ার্ল্ড ক্লাস মেশিন। সেখানে কোনো টাকা পয়সার কোনো বালাই থাকে না, সেটা আধুনিক সর্বোচ্চ মেশিনটাই সেখানে রাখা হয়, এরকম তো। তাহলে গভর্নমেন্ট ল্যাবগুলোতে তাহলে আপনি কোনো কাছাকাছি আপনার প্রয়োজনীয় কোনো ল্যাবে পাঠাচ্ছেন না? না, কোনো দরকার নেই, রোগী যেখানে সুবিধা হবে সেখানে সে করে নেবে। আমার ইচ্ছা মতো আমি যাব, আপনার ইচ্ছা মতো আপনি যাবেন। জায়গা অডিয়েন্স, ডাক্তার সাহেব অনেক ভালো, উনি ছেড়ে দিয়েছে, ওনার কোনো পার্সেন্টেজ লাগবে না, তো উনি আমাকে আমার মতো করে ছেড়ে দিয়েছে, আমার মতো আমি যাব। তবে কাশিটা ব্যাপারটা হচ্ছে দুইটা, একটা হলো এক্স-রে টেস্ট পিএভিও আর স্পুটাম, তারপরে এফবি অথবা কালচার, এফবি অথবা সাধারণত কালচারটা আমরা দেব, একটু করলে হবে। জি স্যার, আমি একটু করে নেব। এবার পরেরটা, এরপরে আমরা যাব হচ্ছে কি কানের পুজ। কানের পুজ আবার এটাও টেস্ট করতে দেব? জি, সুবহানাল্লাহ, এটাও করা যাবে। অডিয়েন্স, ডাক্তার যে কত টেস্ট দিবে আল্লাহ ভালো জানে। ডাক্তার জাহিদ কি লিখছে, ভালো একটা জায়গা থেকে টেস্ট করতে হবে। স্যার, ভালো জায়গার নাম লিখে দিলে তো ভালো হয়, ভালো জায়গার নাম লিখে দিন, শুধু ভালো ল্যাব হলেই হবে না। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় আছে, যেহেতু অনেকে বলছেন ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নেওয়া জরুরি। ও বাবা, অডিয়েন্স, গভর্নমেন্টের ল্যাবগুলোতে মানসম্মত ডাক্তার থাকেন, যারা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করেন সেখানে মানসম্মত ডাক্তার থাকেন, চিন্তার কোনো কারণ নাই। আপনার গভর্নমেন্ট ল্যাবে যাবেন, সেরা ডাক্তাররা থাকে ওখানে, সেরা ডাক্তাররা থাকে, সেরা যে কোনো গভর্নমেন্ট ল্যাবে সেরা ডাক্তাররা থাকে, এত কোনো সন্দেহ নাই। কারণ এদেরকে অন্য জায়গাতে কন্টাক্ট করে নিয়ে যাওয়া হয়, তারা তাদের বাড়তি সময় ওখানে। গভর্নমেন্ট ল্যাবেই সবচেয়ে বড় ডাক্তার, ভালো ভালো ডাক্তার পাওয়া যায়। এবার কানের পুজ। কানের পুজের জন্য হচ্ছে কি একটা সহজ একটা পরীক্ষা আছে, সেটাকে আমরা বলি এয়ার সোয়াব বা ডিসচার্জ। এটাও সেম জিনিস, মূলত আমরা এটা নেব, এয়ার সোয়াব বা ডিসচার্জ। সোয়াব মানে রসটা, অথবা তার যে ডিসচার্জটা হয়, পুজটা অথবা যে পানি বের হবে সেই পানিটা, সেটা আমরা সরাসরি নেব ফর কালচার। হ্যাঁ, কল দিছেন বউ কবুতর বড় বাসা। অর্থাৎ এখানে যে কানের যে পুজটা হচ্ছে বা কানে যে রসটা বের হচ্ছে, নিশ্চয়ই এখানে ভিতরে কোনো ইনফেকশন হয়েছে অথবা ইনফ্লামেশন হয়েছে। তো সেই ইনফেকশনটা কোন ব্যাকটেরিয়ার জন্য হয়েছে, তার জন্য আমরা সরাসরি এয়ার সোয়াব বা ডিসচার্জ ফর কালচার দিয়ে দেব, কালচার পরীক্ষাটা দেব। এখানে আমরা কোনো ধরনের সেন্সিটিভিটি প্রয়োজন হবে না, কারণ আমাদের সেন্সিটিভিটির কোনো কাজ নেই, শুধু আপনি একটা পরীক্ষা করলে হবে, এয়ার সোয়াব বা ডিসচার্জ ফর কালচার। এখানে এয়ার সোয়াব বা ডিসচার্জ ফর কালচার, এয়ার সোয়াব বা ডিসচার্জ ফর কালচার, জি, মানে কানের রসটা নিয়ে আমরা পরীক্ষা করলো কালচার, সরাসরি কোন অর্গানিজম সেটা জানার জন্য। আর এক্ষেত্রে একটা বিষয় যেমন জানার আছে, বিশেষ করে যেমন কানের ক্ষেত্রে, চোখের ক্ষেত্রে, তারপরে নাকের ক্ষেত্রে। তো যেহেতু আমরা এই বিষয়গুলা স্পেশালিস্ট না, তো অবশ্যই কোনো স্পেশালিস্ট ডক্টর দিয়ে অবশ্যই রোগীকে বলবেন একটু পরীক্ষা করে নিয়ে আসার জন্য। যদি কানটা, হ্যাঁ, কারণ কানের ভিতরে দেখার জন্য আমরা কি দেখবো, আসলে তার যন্ত্রপাতি কি, আমাদের একটা যন্ত্র আছে। নাকের ভিতরটা শুধু আমরা তাকায় দেখি, শুধু একটা পড়ে, নাকের ভিতরে দেখার যন্ত্র আছে, গলার ভিতরে দেখার জন্য যন্ত্র আছে, যেটাকে আমরা বলি ENT ডিপার্টমেন্ট, অর্থাৎ এয়ার, নোজ এন্ড থ্রোট, নাক কান গলা বিভাগ।
তো এই বিভাগের ডাক্তারদেরকে অবশ্যই দেখানো উচিত। চোখের একটা সমস্যা, আমরা বলি হ্যাঁ আমাদের কোনো লাগে না, কোনো স্পেশালিস্ট হওয়ার দরকার নাই, কোনো ব্যাপারে অভিজ্ঞ হওয়ার দরকার নাই, কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, কিন্তু যদি না থাকে তাহলে একজন রোগী আসলো তার চোখের সমস্যা নিয়ে, তার চোখের আসলে সমস্যাটা কি ধরনের সমস্যা, এই সমস্যাটা আপনি ফাইন্ডিংস করেন কিভাবে যদি আপনি চোখ নিয়ে পড়াশোনা না করেন। সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই এখানে বিষয়ভিত্তিক স্পেশালিস্ট হওয়া অবশ্যই প্রয়োজন মনে করি। একটা রোগী বললো আমার চোখের সমস্যা, কি সমস্যা, উনি বললো আমি চোখে কম দেখি। এখন এই যে কম যে দেখতেছে রোগী, কিসের কারণে কমটা দেখতেছে? তার কি আসলে ভীষণের সমস্যা, তার কি নার্ভের সমস্যা, তার কি ভিতর কর্নিয়ার সমস্যা, রোগীর কি লেন্সের সমস্যা? তা আপনার যন্ত্রপাতি ছাড়া, আপনি স্পেশালিস্ট ছাড়া আপনি কিভাবে রোগীর চোখটা পরীক্ষা করেন বলেন? তখন তো আমরা তাদেরকে ওই জন্য রিফার করতে হয় যে আপনি ওই ডাক্তার দেখায় নিয়ে আসেন, সে কি বলে আমাকে এসে বলেন। তাহলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তার চান, এটা হলে তো ভালো হয় এবং এটা হওয়া উচিত, হচ্ছে তো ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। না তো উপায় নাই, মানে আপনি কিভাবে বুঝবেন বলেন? এই যে রোগীটা আসলো, তার রোগীটা বললো আমার কানের সমস্যা, আমি কান রোগী কি দেখবো আসলে? কান তো দেখার একটা বিষয় আছে, তা আমরা কি করবো, হয়তো একটু টর্চ লাগাই দেখবো কিছু আছে কিনা। কিন্তু এটা তো অডিট, আবার ধরেন একটা রোগী বললো আমার কানের শুনতে সমস্যা হচ্ছে, এই কানের একটা অডিটরি একটা পরীক্ষা আছে, তা বিশেষ করে অটিজম বাচ্চাদেরকে দেওয়া হয় হিয়ারিং টেস্ট, এগুলো আলাদা একটা পরীক্ষা আছে, এজন্য ইএনটি স্পেশালিস্ট লাগবে। তো এখন যদি আমরা যদি এইসব বিভাগ যদি সক্রিয় না হই, তাহলে কিন্তু আমাদের নিজস্ব কোনো এরকম স্পেশালিস্ট থাকতেছে না, তখন আমরা কিন্তু অন্য ক্ষেত্রের উপর সেই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এই বিষয়টা মনে হয় সমস্ত হোমিওপ্যাথির দরকার। ইনশাআল্লাহ আমাদের ডাক্তার, তিনটে ডাক্তার তৈরি হয়ে যাচ্ছে, টেনশনের কারণ নাই। আমার এই কানের পুজো আর কোথাও যেতে হবে না, কিছুদিন পর আমার ডাক্তারের চিকিৎসা করবে নাকি? জি, পুজোর জন্য আমাদের শুধু সব পরীক্ষা, চিকিৎসা পরীক্ষা দেবো কালচারের জন্য। তাহলে এটা কি পাইলাম, কানের পুজোর পরীক্ষা এটা দিতে হবে, পরীক্ষা লাগবে এটা। সেটা রেট টেট আছে নাকি আমার? ওই যে কালচার পরীক্ষা সব একই রকম, 500 থেকে 600 700 ভয়েস ডিফারেন্স হবে, 500-600 টাকা। 5 থেকে 600। এটা তো চিকিৎসা তুমি সমস্যা না। না, এটা অল্প টাকা টেস্ট আপনি করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে। মানে তবে কালচার পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই যদি রোগীকে বলেন আপনি আজকে দিয়ে দিলাম কালকে করে নিয়ে আসেন, হবে না। কালচার জন্য মিনিমাম আপনাকে 72 ঘন্টা সময় দিতে হবে, 3 দিন সময় দিতে হয়। 3 দিন সময় দিতে হবে? জি, এজন্য এই পরীক্ষাটা যেদিন দিবে রিপোর্টটা তার 3 দিন পরে পাবে। রোগীকে বলে দিতে হবে যে আপনি 3 দিন পরে বা 5 দিন পরে, অনেক সময় গ্রোথ হলে আবার বেশি লাগতে পারে। 5 দিন, 3 থেকে সাধারণত 3 দিনের মধ্যে হয়ে যায়, 72 ঘন্টা। দেখছি স্যার, সরকারি হাসপাতাল ল্যাবের মেশিন বেশিরভাগই নষ্ট থাকে, তাই রিপোর্ট ভালো আসে না ভাই। এখন আর ওই আগের দিন নাই, এখন সব হাসপাতালে মেশিন আধুনিক থাকে, এখন ভালো ভালো মেশিন আছে, ভালো ভালো মেশিন সকল সরকারি হাসপাতালে আছে। এটা আসলে একটা মুখস্থ কথা, তবে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে ঢাকার যে হাসপাতালগুলো ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা হাসপাতালগুলো, এগুলো সব আপডেট করা হয়ে গেছে। এবং যেমন একটা টেস্টের কথা বলে দেয়, যেমন নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট যেটা আছে, এটা পিজির মধ্যে সবচেয়ে এখন ফার্স্ট ক্লাস পরীক্ষা হয় এবং এটা সাধারণত অন্য কোথাও হয় না। বিশেষ করে নিউক্লিয়ার যে টেস্টগুলি থাকে, নিউক্লিয়ার মেডিসিনের যে টেস্টগুলো থাকে, তাতে আমরা যাচাই করে দেখতে পাই। কাজে আমরা মুখস্থ কথা না বলে এখন আমরা আপডেট খবরগুলো নেব, যেগুলো অনেকটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। এখন হাসপাতালে অনেক ডেভেলপ হয়ে গেছে। জি, তো আমরা কারোর জন্য এই পরীক্ষাটা দেব। আমরাও নিজের হাসপাতাল করে ফেলতে চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ, তাহলে আর ঝামেলা হবে না। করে ফেলবো, কোথাও যেতে হবে না। আমাদের হোমিও ডাক্তার ভাইরা শুয়ে হাসপাতালে রোগী পাঠিয়ে দিবে, সব ট্রিটমেন্ট করে সেখানে হবে, টেস্টগুলো ওখানে হবে। তাহলে আর টেনশনের কোনো কারণ নাই, খুব তাড়াতাড়ি আমাদের। আপনি কি আগে জানবেন? জি, এখানে আমি জানবেন এখান থেকে। জানার মতো আর কিছু নাই, এটা তো টেস্ট দিয়েছেন একটা। জি। আমার এই কানের সমস্যাটা নিয়ে এত ভোগলাম, আর আপনি টেস্ট দিয়েছেন মাত্র একটা, এয়ার সব বা ডিসচার্জ ফর কালচার। তাই এইটুকু করার তো অসুবিধা, এইটুকু টাকা আছে বুঝছেন। অডিয়েন্স, তাহলে টেস্ট হলো দুইটা, একটা হলো কাশি আর একটা হলো কানের কোচ। ডাক্তার অনেক ভালো, টেস্ট কম দেয়। এগুলোর জন্য রক্তমুক্ত দরকার নাই তো? না, দরকার নেই। আচ্ছা আচ্ছা, দেখে নেবো। জি যদি আমার যা লাগবে তা দিবেন কিন্তু। জি জি জি, বেশি দেব না। আবার আমার চেহারা শুধু দেখে আবার কম দিবেন না। আমাদের রোগীর এরপর সমস্যা ছিল, আমরা একসাথে লিখে ফেলি, দাঁত, ব্রণ। একজন লাগছে আমি গাড়িতে চলে লাইভ দেখছি। রোগীর সমস্যা ছিল দাঁত, ব্রণ, একজিমা। যদিও এখানে রোগ 3টা, কিন্তু আসলে এগুলো মূলত 3টাই স্কিনের সমস্যা। তো স্কিন ডিজিজের জন্য যে প্রবলেমগুলো হয় বা যে টেস্টগুলি আমরা দেই, কি দাঁত, ব্রণ, একজিমা একসাথে দিচ্ছেন? জি, একসাথে। কারণ এগুলোর জন্য আসলে টেস্ট একই ধরনের। যদি সাধারণত এগুলোর জন্য টেস্ট খুব বেশি দেওয়া হয় না, তো প্রথমত আমরা দেব যেটা হচ্ছে, যেহেতু এগুলা সবগুলোর জন্য একটা অ্যালার্জি কন্ডিশন দায়ী থাকে শরীরে, তো সেক্ষেত্রে আমরা যদি কি দেব, যেটা আমরা গত যে ক্লাস ছিল ওটার মধ্যে আমরা কিন্তু বলে দিয়েছি। আইজি। জি, যে ব্লাডে আইজি পরীক্ষাটা,
এই পরীক্ষাটা আমরা দেব। এটা হচ্ছে ইমিউনিটির উপরে টোটাল তার ব্লাডের মধ্যে অ্যালার্জির পরিমাণটা কত থাকবে সেটা আমরা দিয়ে দেব। সিরাম আইজি অ্যালার্জি পরীক্ষা, এই পরীক্ষাটা লাগবে কমনলি, কারণ যেহেতু এগুলো একটা অ্যালার্জি কারণ হতে পারে। এটা রেঞ্জ কত বা এটা রেঞ্জটা ছিল আমাদের হচ্ছে 150 নিচে থাকলে ভালো, তবে অনেক সময় 300 থাকতে পারে, কিন্তু অনেক সময় এগুলো যাদের এই সমস্যাগুলো থাকে তাদের নরমালি 400-500 বেশি হয়ে যায়। তো এটা হচ্ছে নরমাল কত থাকে? নরমাল হচ্ছে 300 নিচে থাকতে হবে, তবে অনেক জায়গাতে বর্ডার লেভেল 150 বলে দেয়। 150 বলে দেয়, 150 মধ্যে থাকলে ভালো, কিন্তু আসলে একটু হাতে রেখে এগুলি করা হয় তো রিপোর্টগুলো, কিন্তু নরমালি 300 নিচে থাকে। 150 থেকে 300 মানে 300 নিচে থাকতে হবে। 300 নিচে থাকতে হবে নরমাল রেঞ্জ। আর ওখানে যে আবার কি একটা চিহ্ন দিয়ে আবার সংকেতটা দেয়, এটা তো বুঝি। এটা চিহ্ন হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যেমন আমাদের রোগী লিপিতে আমরা দেই, এটা ছিল হচ্ছে আমাদের বৃদ্ধি সাইন, না এটা হচ্ছে উপশমের সাইন, এটা হচ্ছে গিয়ে আমাদের বৃদ্ধি সাইন, অর্থাৎ যেখানে ফাঁকাটা। কিন্তু নরমালি ভাবে এই ক্ষেত্রে এটা হচ্ছে কি বড় সাইন, মানে গেটার দেন, এটা হচ্ছে কি লেস দেন, এটা বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন। কিন্তু আমরা কিন্তু রোগী লিপিতে ব্যবহার করি উল্টাটা, যে এখানে হচ্ছে গিয়ে উপশম মানে তার হ্রাস হবে, আর এখানে হচ্ছে তার বৃদ্ধি হবে। যদি কোনো টেস্টের ক্ষেত্রে একটা রেঞ্জ দিল, সাপোজ যে আমার যেমন এই যে অ্যালার্জির ক্ষেত্রে থাকবে, এখানে থাকবে হচ্ছে কি লেস দেন 300 ইন্টারন্যাশনাল ইউনিট পার গ্রাম লিটার, তারা যে এটা হচ্ছে নরমাল। আর যদি যখন রিপোর্টে আসে অনেক সময়, যেমন এই রোগী যদি চলে আসলো যে টেস্ট করলে যে 500 বেশি অর্থাৎ অথবা 1000 উপরে, মানে তার মেজারমেন্টে ধরতেছে না, তখন তারা লিখে দেয় 1000 গেটার দেন, তার মানে 1000 উপরে আছে তার পয়েন্টটা, মানে এটা দিয়া মানে 1000 না 1000 এর চেয়ে বেশি আছে তার রেজাল্ট, এটা দিয়ে বোঝাচ্ছে বেশি আছে। জি, আর এরকম হলে এটা হচ্ছে গিয়ে 300 কম থাকতে হবে, তার নরমাল রেঞ্জ, রেফারেন্স রেঞ্জ থাকবে। এটা নরমাল এর নিচে হচ্ছে রেফারেন্স নরমাল রেঞ্জ, মানে স্বাভাবিক। এরকম হলে নিচে থাকতে হবে, নিচে থাকতে হবে, এরকম হলে 1000 উপরে আছে। লেস দেন আর গেটার দেন, এটা কাহিনী যায়। জি, তাহলে আমার সিরাম আইজি কত থাকবে? 300 নিচে থাকবে, 300 নিচে থাকবে, তাহলে স্বাভাবিক, তাহলে অ্যালার্জি জন্য কোনো সমস্যা নাই। 300 নিচে থাকবে। জি, আর এর বেশি হলে অবশ্যই অ্যালার্জির জন্য সমস্যা আর কোনো টেস্ট আছে। আর একটা টেস্ট দেব আমরা, সেটা হচ্ছে গিয়ে এটার সাথে আমরা যেহেতু ওই যে অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে, তা আমরা নরমাল সিবিসি পরীক্ষাটা দিয়ে দেব। 2 নম্বরে একটা সিবিসি পরীক্ষাটা দিয়ে দিতে পারি। এটার জন্য যে সি যেটা আছে ইসোনোফিল, এই ইসোনোফিলটা অ্যালার্জি কন্ডিশনটাকে কি করে, প্রভাবিত করে, এজন্য আমরা নরমাল সিবিসি পরীক্ষাটা দিয়ে দেব। আর আরেকটু যদি আমরা ডিপ পরীক্ষা চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি, স্যার একটু দাঁড়ান, একটা ঘোষণা আছে। জি স্যার। অডিয়েন্স অনেকেই গতকাল থেকে লিখছেন 1 জানুয়ারি থেকে রেক্স ক্লাস হবে কিনা। আমাদের এসএসআরএফ এর সেন্টারে কালীগঞ্জে, আমাদের এসএসআরএফ এর মূল সেন্টারে 1, 2, 3 জানুয়ারির প্রথম শুক্র শনি রবি, জানুয়ারি ফার্স্ট উইকে 1, 2, 3 এই 3 দিনে রেক্স হবে। তবে সেটার আসন একেবারে সীমিত, মাত্র 10 জন। অলরেডি 7-8 জন হয়ে গেছে, কালকে ঘোষণা দেওয়ার পরে 7-8 জন হয়ে গেছে, আর 2 থেকে 3 জনের কোটা হয়তো খালি আছে। এই পর্ব শেষ, যেটা আমাদের এখানে হবে। আর অনলাইনে যেটা ক্লাস হওয়ার কথা 1 তারিখ থেকে, সেটা রাত 9টায় হবে। এই সময়টায় রাত 9টা থেকে 10টা। তবে কথা আছে, রাত 9টা থেকে 10টা এর মধ্যেই নতুনদের জন্য 40 মিনিট আর পুরাতনদের জন্য 20 মিনিট থাকবে। এবারের অনলাইনে রেক্সে নতুনদের জন্য 40 মিনিট আর পুরাতনদের জন্য আলাদা করে 20 মিনিট থাকবে। মোট 1 ঘন্টা থাকবে। চেষ্টা করব 1 ঘন্টা আরো একটু 10 মিনিট বাড়িয়ে দেওয়া যায় কিনা, সেটা 21 সালের বোনাস, এটা টার্গেট থাকবে। কারণ আমরা কমাইতে চাই না, চেষ্টা করব যতটুকু বাড়ানো যায়, সাধ্যে যতক্ষণ কুলাইতে থাকে চেষ্টা চলতে থাকবে। 21 সালের প্রথম দিনটা হচ্ছে শুক্রবার, রাত 9টায় আমরা ইনশাআল্লাহ শুরু করব অনলাইনে লাইভ ক্লাস শুরু করব আমরা। তবে সেটা 10 দিন ব্যাপী,
10 দিন ব্যাপী চলবে, আর বাকি 20 দিন যাবে আবার রোগীলিপিতে। কালকে কয় তারিখ? 31 তারিখ। কালকে আমাদের রোগীলিপির মাইন্ড দিয়ে শেষ করার চেষ্টা করবো আগামী দিন। তো আগামী দিন মাইন্ড নিয়ে আলোচনা হবে। আর 1 তারিখ শুক্রবার সকাল থেকে শুরু হবে আমাদের এসি সার্ভের সেন্টারে 3 দিন ব্যাপী রেক্স কর্মশালা। আর অনলাইনে রাত 9টায় শুরু হবে। নতুনদের জন্য 40 মিনিট, আর পুরাতনদের জন্য পরে 20 থেকে আরো 40 মিনিট হতে পারে। 1 ঘন্টা 20 মিনিট করলে তাহলে পুরাতনদের জন্য 40 মিনিট, নতুনদের জন্য 40 মিনিট, পুরাতনদের জন্য পরে 40 মিনিট। আপনারা যারা থাকতে চান 1 তারিখ থেকে থাকতে পারেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। 1 তারিখ শুক্রবার রাত 9টায়, জাস্ট 9টায় শুরু হবে। 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে যেহেতু চেম্বার থেকে লাইভ। রেক্স ইনশাআল্লাহ হবে 1 তারিখ থেকে। নতুনদের জন্য প্রথম 40 মিনিট, পুরাতনদের জন্য পরে 40 মিনিট। তবে একটা কথা আছে, পুরাতন যারা আছেন আপনারাও অংশগ্রহণ করবেন এই কারণে, কারণ আপনারা নতুনদের শেখানোর জন্য আরেকটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি কিভাবে বলি, কি করি, এখান থেকে কিভাবে আপনাদেরকে বলা হয়, অন্যদেরকে শেখানোর চেষ্টা করা হয়, এগুলো যদি আরো ভালোভাবে দেখতে পারেন তাহলে পুরাতন যারা আছেন এরা নতুনদেরকে শেখাতে পারবেন। অথবা আপনাদের যার যেদিকে একটু সমস্যা আছে তা সারিয়ে নেবেন। এবার আমাদের মূল ক্লাসে আসি। বিজ্ঞাপন বিরতি শেষ। আমরা প্রথমে দিলাম হচ্ছে কি সিরাম আইজি, সাথে দিলাম সিবিসি এর রুটিন পরীক্ষা। এটা হচ্ছে কি একদম যে কোনো পরীক্ষার জন্য রুটিন। নামে দিছে কি সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এর একটা নাম আছে সেটা হচ্ছে কি ব্লাড ফর সিপি, কমপ্লিট পিকচার। ব্লাড ফর সিপি মানে কমপ্লিট পিকচার অফ ব্লাড, কমপ্লিট পিকচার, ব্লাড ফর কমপ্লিট পিকচার, জি ব্লাড ফর কমপ্লিট পিকচার অথবা ব্লাড কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট। জি এটাকে বলা হয় ব্লাড রুটিন পরীক্ষা। এটার নাম আবার ব্লাড রুটিন পরীক্ষা। রুটিন পরীক্ষা ওটা আবার সংক্ষেপে দিয়ে দেন তাইলে বিয়ার নাকি? জি ব্লাড রুটিন এক্সামিনেশন, জি ব্লাড রুটিন এক্সামিনেশন। তিনটা সিবিসি, ব্লাড ব্লাড ফর সিপি, ব্লাড ফর ব্লাড আরই। ফর আরই। এই একটু নিচে নেওয়া যায়, তাহলে আমগুলো একটু সহজ হবে। অডিয়েন্স, এই সব যন্ত্রণা, এই জন্য বড় ডাক্তার আমার পছন্দ হয় না। বড় ডাক্তার হলে একটারে 5টা লিখে দাও, আমারটা ভালো, আমি যেটা বুঝি একটা লিখি বাস। এখন রোগী কোনটা বুঝবে সেটা তো আর আমরা জানি না, এজন্য আমাদের সবগুলো নাম জানা থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সিবিসি, ব্লাড ফর সিপি, সিপি, ব্লাড ব্লাড আরই, ব্লাড ফর আরই, ব্লাড আরই, ব্লাড রুটিন এক্সামিনেশন। অডিয়েন্স একটু লেখেন, আর কি করবেন লেখেন। তো তারপর এখানে আমরা যে সি যেটা ইসিনোফিল কাউন্টটা জানবো। ডব্লিউবিসি এর মধ্যে যে ইসিনোফিল থাকে সেই ইসিনোফিলের কাউন্টটা আমরা জানবো। একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, আরেকটা পরীক্ষা আমরা দেব এই ক্ষেত্রে আরেকটু কনফার্ম হওয়ার জন্য। সেটা হচ্ছে গিয়ে এই পরীক্ষাটা সাধারণত খুব কম দেওয়া হয়, কিন্তু বিশেষ প্রয়োজন আমরা দেব। স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস অথবা কালচার। সাধারণত এই যে স্কিনে যে বিশেষ করে দাগগুলো হয়, একজিমা গুলো হয়, এটা বেশিরভাগ ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়। তো সেটা কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা কোন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, তো সেটা জানার জন্য আমরা এই স্কিন স্ক্র্যাপিং ফর, স্ক্র্যাপিং মানে কি খামচানো বা আঁচড়ানো, অর্থাৎ স্কিন থেকে আমরা এটা হচ্ছে একদম নতুন একটা ফ্রেশ সার্জিক্যাল ব্লেড থাকে, ব্লেড দিয়ে রোগীর ওই যেখানে আক্রান্ত হয়েছে ওই জায়গা থেকে একটু চামড়ার একটু অংশ নেয়, এটা আঁশের মতো যেটা উঠে অনেক সময় এটা ব্লেডের মধ্যে, তো সেখান থেকে এই কালচার পরীক্ষাটা করা হয় অথবা ফাঙ্গাল পরীক্ষাটা করা হয়। এর নাম হচ্ছে কি স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস অথবা কালচার, যেটা আমাদের প্রয়োজন হবে, তাহলে দুইটা আমরা দিতে পারি। স্যার সমস্যা তো এটা না, এই যে সিরাম আইজি বুঝলাম, সিবিসি দিলাম, ব্লাড ফর সিপি দিলাম, ব্লাড আরই দিলাম, কিন্তু এটা আমরা ভালো করে বুঝি নাই। আপনি এই দুইটা মুছে দিয়ে এটা একটু বড় করে লিখে দিলে আমরা লিখতে পারি। এত কষ্ট করে দিলেন আমরা যদি লিখতে ঠিক আছে, পারি। আমরা 3 নাম্বার পরীক্ষাটা
একটু সুন্দর করে লিখতে ভালো হয় না? 3 নাম্বার পরীক্ষাটা আমরা আবার একটু বলে দিচ্ছি। একটু পিছনে রাখেন স্যার, এটা তো বুঝতে পারেন। এটা 3 নাম্বার সমস্যা নেই। বড় করে লেখেন 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে গিয়ে দুই ভাগে লেখেন। স্কিন, যেহেতু চামড়ার সমস্যা হচ্ছে, দাঁত ব্রণ একজিমা চামড়াই তো হচ্ছে, এজন্য স্কিন স্ক্র্যাপিং, এস সি আর এ বলা সাধারণত চেঞ্জ দিছে পি আই এন জি, স্কিন স্ক্র্যাপিং ফর কিসের জন্য আমরা করব? অর্থাৎ এখান থেকে স্কিন থেকে আমরা স্যাম্পল নেব, অর্থাৎ এখান থেকে আঁচড়িয়ে স্কিনের অংশগুলো নেব। এখানে বলা হচ্ছে স্কিন স্ক্র্যাপিং কিসের জন্য নেব? ফর সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের জন্য। আমরা লিখব প্রথমে ফাঙ্গাস, কি ধরনের ফাঙ্গাসের কারণে হচ্ছে? স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস, অথবা কি দেব? কালচার, যে কোন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে এই পরীক্ষাটা আমরা দেব। স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস বা কালচার পরীক্ষা। এই পরীক্ষাটা লাগবে, এটা রেঞ্জও এরকম 600 থেকে 700 800 এরকম নিবে, এরকম টাকার অ্যামাউন্ট। টাকার অ্যামাউন্ট। এটা টেস্টের কোনো শুধু ডাইরেক্ট ফাঙ্গালের নাম লিখে দিবেন। জি, যে কোন ধরনের ফাঙ্গাল হচ্ছে, ফাঙ্গালের কারণে হচ্ছে, বা কোন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে সমস্যাটা, ব্যাকটেরিয়ার নামটা লিখে। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, জি এই ফাঙ্গাল নাম দিয়ে আমাদের কোনো ওষুধ নাই, জি। তাহলে এই ফাঙ্গালটা এই আমাদের কি কাজে লাগে? আসলে সরাসরি আমাদের এই টেস্টটা না দিলেও চলবে, কারণ আমাদের আসলে টেস্টটা প্রয়োজন নাই। কিন্তু রোগী তো আসলে আমার কাছে আসবে অনেক পরে, অনেক জায়গায় দেখা টেকা, তারা তখন এই রিপোর্টগুলি নিয়ে আসবে। এই জন্য এটা আমাদের আইডিয়া থাকতে হবে যে এই ধরনের একটা রিপোর্ট হতে পারে, রোগীকে বোঝানোর জন্য। মানে রোগী যে রিপোর্ট নিয়ে আসবে, জি, সেই রোগীর রিপোর্টটা আমি যে বুঝতে পারছি, জি। এটা রোগীকে বুঝাইতে হবে। রোগীকে বোঝাইতে এতে হবে। এতে লাভ কি? এতে রোগী ডাক্তারের প্রতি খুব কনফিডেন্ট হবে যে হ্যাঁ, ডাক্তার তার রোগটা বুঝতে পারছে, ডাক্তার রিপোর্টগুলি বুঝে, ডাক্তার এই মেডিকেল ট্রিটমেন্ট সম্পর্কে তার আইডিয়া আছে। অডিয়েন্স আপনারা বলেন তো, এই যে ডাক্তার বাবু যে বললেন যে এই স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাল অথবা কালচার যে লিখবেন, রোগী ডাক্তারদের আমাদের এইটা শিখে লাভটা কি আমি বুঝতেছি না। উনি কেন কষ্ট করে শিখছেন, বা আমাদেরকে, আমি তো রুগী না, ওই যে এখন আপনাদের পক্ষের লোক আর কি, আমাদের এটা শিখে লাভটা কি? আমাদের শিখে লাভ কি? এই জন্য একটু লিখেন তো আপনারা, দেখে একটু কেউ আপনারা লিখেন যে এই যে ডাক্তার সাহেব টেস্টগুলা লিখছেন, আমাদের এগুলা শিখে লাভটা কি, কেন আমরা এগুলি শিখবো, এই ব্যাপারে আপনাদের মতামত দেন তো খুব তাড়াতাড়ি লিখেন। এই যে ডাক্তার সাহেব টেস্টগুলা লিখছেন, আমরা এই টেস্টগুলা আমাদের শিখে লাভ কি, কেন এগুলি শিখবো? এই ওরা ইংলিশ ফিলিশ এগুলা কি শিখবো? স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাল বা কালচার, এটি শিখে আমাদের লাভটা কি একটু আপনারা লিখে জানান। কারণ যদি লাভ না হয় তাহলে কেন এগুলি শিখবো? জি, তারপরে তো এই হচ্ছে আমাদের দাঁত ব্রণ বা একজিমার জন্য সাধারণত আমরা 3টা পরীক্ষাই দেই। 3টা? জি, 3টা শেষ। 3টা শেষ। দাঁত ব্রণ একজিমার জন্য এক নম্বরটা কি বললেন? আইজি, তারপর সাথে ব্লাড সিবিসি দেব, CBC, আর হচ্ছে স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস বা কালচার পরীক্ষা। স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস বা কালচার, এটা দেবো 3টা। জি। তাহলে স্কিনের জন্য এই টেস্ট, স্কিনের জন্য এটা। সুবহানাল্লাহ। শুধু দাঁত ব্রণ না, যে কোনো ইরাপশন যদি থাকে আমরা ইরাপশনের জন্য এই পরীক্ষাটা দিতে জি, জি। পারবো। ও রোগীর আস্থা হবে ডাক্তারের উপরে। আলহামদুলিল্লাহ, জানার জন্য শেখার প্রয়োজন আছে। ডাক্তারের উপর রোগীর আস্থা সৃষ্টি করা, আর কি, আর কেউ নাই। রোগী বুঝতে পারবে যে হোমিওপ্যাথি ডাক্তারও রিপোর্ট জানে, আর কি, রোগী বুঝতে পারবে যে হোমিওপ্যাথি ডাক্তারগণ লেখাপড়া করে ডাক্তার হয়েছে। চমৎকার। আর কিছু দেখি স্যার কি লেখে একটু দেখি। জি, সঠিক চিকিৎসা দেওয়ার জন্য আর কিছু, ঔষধ নির্বাচন কি কোনো কাজে আসবে? নির্বাচনের কাজে ঔষধ তো নির্বাচন রোগীর আরোগ্যের জন্য করব। রোগীর কনফিডেন্স লেভেল যত বেশি তৈরি করতে পারবো, তত ওষুধের তত বেশি কাজ করবে। সেই জন্য তো দরকার, ডাক্তার রোগী রোগ না চিনলে কেমন হবে? হ্যালো, তারপরে কি কি ডাক্তারের উপর রোগীর আস্থা তৈরির জন্য, রোগীর সমস্যা কি ডাক্তার জানিতে পারবে। গুড। রোগীর সমস্যা না জানলে চিকিৎসা কি দেবে? রোগীর আনা রিপোর্ট বুঝে রোগীর আস্থা অর্জন করা, বাস। জি জি, ধন্যবাদ। পরে দিয়ে আর অনেক সময় আছে। হ্যাঁ,
না, আবার এখানে ওষুধের কিন্তু কাজে লাগতে পারে। যেমন আমাদের কিন্তু এখন বর্তমানে ক্লিনিক্যাল রেপার্টরি বা মেডিকেল রেপার্টরি কিন্তু আছে। তো আমরা কিন্তু যখন রোগীর জন্য যদি যখন টোটালিটি অফ সিম্পটম নির্ণয় করব, তখন কিন্তু আমরা এই এই জিনিসগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে, ডিজিজগুলো। জি। কিসের সংক্রমণ জানা যাবে? জি, একজন ডাক্তারকে সব বিষয় জানতে হবে। গুড, এটা চমৎকার হয়েছে। তারপরে সঠিকভাবে রোগ নির্ণয়, চমৎকার, এটা ঠিক আছে। তারপর কি সঠিকভাবে রোগ নির্ণয়? জি, তারপর কি সঠিকভাবে রোগ নির্ণয়, তার সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য হোমিওপ্যাথিক ডাক্তারগণ জানে। গুড, রোগ নির্ণয় করা যায়, চমৎকার। জি জি, আপনার ওকে। এবার সামনে আসেন, এবার কাজ শিখতে থাকি। তাহলে কটা টেস্ট কটা দিলেন? 3টা। একটা দিলেন আমার কাশি, কানের ফুস, আবার দাঁত একজিমা, ব্রণ। তো চারটা দিয়ে বলছেন ব্রণ সহ। জি। এবার আবার কি? এবার বাত ব্যথা, ও মূর্খ এটা না। খুব ইম্পর্টেন্ট। এবং অডিয়েন্স এবার রেডি হল, এইবার টাকা যা আছে পকেটে সব নামবে, অপেক্ষা থাকেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাত ব্যথা নাই এমন মানুষ পাওয়া আসলে মুশকিল, ছোট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত। এখনকার ছোট বলা মনে করে পা কামড়ায়। ওই যে আমাদের সাথে আসে একজন ডাক্তার, ওনার ছেলের বয়স 6 বছর, এই শুধু বলে মা পা কামড়ায়। মানে বাতের সমস্যা এমন, এই জন্য ছোট থেকে বড় মানে সবার যে বাতের ব্যথার সমস্যা, এবং তারা যে রিপোর্ট বস্তা করে নিয়ে আসে। তো যাই হোক, বাতের জন্য প্রথম যে ইনভেস্টিগেশন লাগবে সেটা আমরা দেই। একদম কমন পরীক্ষা তো অবশ্যই লাগবে। কোনটা আমরা কোনটা দেবো কমন পরীক্ষা? রোগীও এক্সপার্ট হয়ে গেছে, রোগী বলতে পারবে। ব্লাড রুটিন পরীক্ষা দেব। কি পরীক্ষা দেব? সিবিসি। কারণ কি, যখনই শরীরে কোনো ব্যথা বেদনা থাকবে, এই সিবিসির মধ্যে একটা উপাদান আছে, যেটা আমি লিখে দিচ্ছি এখানে, সেটাকে বলি আমরা ইএসআর। এই জায়গাতে ইফেক্ট করে, এটাকে বলা হয় ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অর্থাৎ লোহিত কণিকার একটা তলানি পড়ার হার। এই পরীক্ষাটা এই জায়গাটার মধ্যে এফেক্ট করে। এজন্য আমরা অবশ্যই এই বাত ব্যথা যত রোগী আসুক, কমন পরীক্ষা হচ্ছে আমাদের সিরিজে আমরা দেব। এরপরে হচ্ছে গিয়ে যেটা বাত ব্যথার জন্য খুব ইম্পর্টেন্ট এবং একদম স্পেসিফিক যে পরীক্ষাটা, সেটা হচ্ছে আরএ টেস্ট। এটাকে আরেকটা নাম বলে আরএফ, আরএ বা আরএফ। আরএ হচ্ছে গিয়ে রিউমেটিক আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই পরীক্ষাটা দেব, যেটা বাত ব্যথার নাম সরাসরি আরএ অথবা রিউমেটয়েড ফ্যাক্টর। এই দুইটার যে মানে একই পরীক্ষা, দুই নামে থাকতে পারে। আমরা এই পরীক্ষাটা দেব রোগীর ক্ষেত্রে, আরএ অথবা আরএ। আরএ মানে কি? আর হচ্ছে গিয়ে রিউমেটিক আর্থ্রাইটিস অথবা রিউমেটিক ফ্যাক্টর। যে কোন ফ্যাক্টরের কারণে এটা হচ্ছে ফ্যাক্টর। তো এটার জন্য একটা নরমাল রেঞ্জ আছে, যেটা হচ্ছে কি সাধারণত এইভাবে লেখা থাকে নরমাল রেঞ্জটা। এই যে যেটা আমরা একটু আগে বলেছি, লেস দেন 14 IU পার ml, প্রতি মিলিলিটার ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, যেটা 14 এর নিচে থাকবে এই আরএ টেস্ট বা আরএ ফ্যাক্টরটা, আরএফটা। তাহলে নরমাল। যখনই 14 এর উপরে চলে আসবে, তার মানে তার শরীরে বাতের ব্যথাটা বেশি, শরীরে বাতের ব্যথাটা বেশি। এখন নরমালি হোমিওপ্যাথি ডাক্তাররা বলেন যে এটা বেড়ে গেলে তার বাতের ব্যথাটা হচ্ছে। মূলত বিষয়টা আসলে এটা না, তার বাতের সমস্যা হচ্ছে দেখে, তার ব্যথা বাড়তেছে দেখে আমরা এই পরীক্ষাটা করলে এটা বেশি ভালো। এই চেয়ার টেবিল গুলো সব ভাঙা সব শেষ করে ফেললো। আগে চেয়ার টেবিল ভাঙলো না আগে মারামারিটা ঘটলো? অবশ্যই আগে মারামারি ঘটছে। মারামারি ঘটার ফলে চেয়ার টেবিল ভাঙলো। তাহলে মারামারি ঘটলো আগে, পরে চেয়ার টেবিল ভাঙলো। তাহলে আপনি বোঝাচ্ছেন আগে ফ্যাক্টরটা তৈরি হয়ে গেছে, এখন আমরা রেজাল্টটা পাই না। রেজাল্টটা পেয়ে গেলাম। জি। তাহলে এখন আমরা কেন করতে দেব? এটা করতে হবে এই কারণে, বা রোগী যদি নিয়ে আসে আমরা দেখে বলে দেব, কিন্তু আমাদেরও করতে দিতে হবে যে আমি যখন ট্রিটমেন্টটা শুরু করব, রোগীর বর্তমান রেজাল্ট আমার কত। এটা তো আমি বেশি পাবো, বা যদি নরমালও থাকলো হয়তো অন্য দিক থেকে বাড়তে পারে। কিন্তু যদি এটা বেড়ে যায়,
তাহলে তার রানিং স্ট্যাটাসটা কত আমি সেটা লিখে রাখলাম। এখন আমি ট্রিটমেন্ট শুরু করলাম, আফটার 1 মান্থ, আফটার 2 মান্থ, আফটার 3 মান্থ, একটা সার্টেন টাইমের পরে গিয়ে আমি তখন এটা আবার রিপিট করব, তখন আমি এটা ফলো আপ করব। তবে প্রগনোসিসটা দেখবো যে আমার ওষুধটা আসলে তার এটা কমাইতে পারছে কিনা। কারণ এখন রোগীরাও নিজেরাই বলবে যে আমাকে টেস্ট করে দেখায় দেন আমি এটা কমছে কিনা। যেমন ধরেন ডায়াবেটিক, ডাক্তাররা বলে যখন ডায়াবেটিক হয় ওষুধ খাবেন, ইনসুলিন নেবেন, হাঁটাহাঁটি করবেন, খাবার কমপ্লিট করবেন, যে 3D যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার করলো রোগী। কিন্তু তারপর চেক করতে কেন বলে যে তার আসলে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, কতটুকু ইফেক্ট করতেছে, তার ওইটা কি একই রকম আছে, বাড়তেছে না কমতেছে, সেটা ফলো আপ করার জন্য মূলত কিন্তু এই টেস্টগুলি ফলো আপে রাখতে হয়। এই জন্য আমাদের এই টেস্টগুলো ফলো আপে রাখতে হবে। তাহলে কি হলো ঘটনা? তাহলে বাত ব্যথার জন্য সিবিসি আরএফ বা আরএফ। আরএফ, জি আচ্ছা ঠিক আছে জি। এখন যদি কোনো রোগীর বয়স যদি 18-র নিচে হয়, যেমন সাধারণত বাত জ্বর, যেটা সারা ওয়ার্ল্ডে যে গবেষণা, বাত জ্বর যেমন অনেকে বলে যে আমরা রোগীর বিষয়ে বলি যে ছোটবেলায় বাত জ্বর হয়েছে কিনা, রিউমেটিক ফিভার হয়েছিল কিনা, সাধারণত 18-র নিচে হয়। 18-র পর কিন্তু সাধারণত বাত জ্বর হওয়ার রেকর্ড নাই। 18-র নিচে। তো যদি এরকম যদি 18-র নিচে যদি আমরা কোনো পেশেন্ট পাই, তাহলে তার জন্য আমরা একটা পরীক্ষা দেব, সেটা বলা হয় আমরা এএসও টাইটার। বাত জ্বর, জি, এএসও টাইটার পরীক্ষা দেব আমরা। এই পরীক্ষাটা দেব, এটা হচ্ছে যদি 18 মাইনাস থাকবে, 18 এর নিচে যদি হয়, 18 এর নিচে বয়স হয়। এএসও টাইটার, এএসও টাইটার এই পরীক্ষা দেব। এটা ওই যে রিউমেটিক আর্থ্রাইটিস এর একটা ফ্যাক্টর, এবং এটাও তখন হয়তো বেড়ে যাবে, টাইটারটা লেখা থাকবে যে বেশি। তাহলে এএসও টাইটারটা বাত জ্বরের জন্য দেব। যদি 18 নিচে যদি হয় তাহলে আমরা এই পরীক্ষাটা দেব। আমরা ব্যথা করে তখন এই টেস্টটা দেব। জি জি, আসলে তার মধ্যে বাত জ্বর দরকার তখন মেনে দেব না, আমরা শুধু আরএ বা আরএফ টেস্টে দেব। আরএ বা আরএফ, জি, রিউমেটিক আর্থ্রাইটিস বা রিউমেটিক ফ্যাক্টর। জি, রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটিক ফ্যাক্টর। আর সিবিসি। জি, সিবিসি। আর আরএফ থাকবে 14 আইইউ। জি, ইন্টারন্যাশনাল ইউনিট কম থাকবে আর কি, এটাকে পার মিলিলিটার। পার মিলিলিটারের মধ্যে 14 ইন্টারন্যাশনাল ইউনিটের কম থাকবে। আচ্ছা, তাহলে এটা হয় 3টা হলো। জি, এটার সাথে আরেকটা আমরা দিতে পারি, এটাকে বলা হয় এনটিসিসিপি। এই পরীক্ষাটাও বাত জ্বরের ফ্যাক্টর নির্দেশ করে। এটা তো 18 নিচের কথা। হ্যাঁ, এটাও দিয়ে যায়, এটা বড়দের ক্ষেত্রে দেওয়া যায়, এনটিসিসিপিটা বড়দের ক্ষেত্রে দেওয়া যায়, তবে সাধারণত লাগে না, আমরা আরে দিয়ে আমরা এই করি। এই পরীক্ষাগুলো যদি ডাক্তার মনে করে তাহলে দিবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, আরেতে কাজ চলে আসবে। বাত ব্যথা, জি, বাত ব্যথার জন্য। তাহলে এটা তো বাত জ্বর। ওই যে বাত জ্বর হলেও তো ব্যথা হয়, কামড়ানি হয়, রাতে জ্বর আসতে পারে, তখন আমরা এসওটা দেব। আচ্ছা, 18 নিচে এটা, নিচে এটা এটা সবার দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটাও যে বাত জ্বরের জন্য বা বড়দের যদি কোনো ধরনের সমস্যা থাকে, এগুলো মূলত আসলে প্রোটিন জনিত কোনো সমস্যা আছে কিনা, কারণ প্রোটিনের সমস্যা হলেও কিন্তু এখানে কি হতে পারে, শরীরের যে মাংসপেশিতে ব্যথা হতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, এগুলো এই কারণে রিলেটেড পরীক্ষা দেওয়া হয়। এগুলো বলে এনটিসিসিপি। সিসিপি, জি, এটা বলে এন্টিসাইক্লিক সাইট্রোনিউটেড পেপটাইড, মানে এগুলো এক ধরনের প্রোটিন আর কি। তো সমস্যা নেই, এনটিসিসিপি বললেই চলবে, যে অনেক কঠিন না। সিবিসি, আরএফ, আরএফ, এএসও টাইটার, এনটিসিসিপি। জি, 4টা হয়ে গেল। 4টা হলো, আরো দেখুন। আর ডাক্তার, এবার তো পকেট ফাঁকা হয়ে যাবে গো। জি, 5 নম্বরে আরেকটা পরীক্ষা দেয়, সেটা আমরা বলি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এটা হচ্ছে কি শরীরের অটো ইমিউন ডিসঅর্ডারের কারণে হয়। বাত ব্যথা হলে কি কোমরে ব্যথা করে? হতে পারে, ডাক্তার বলছে হতে পারে, আমি তো রোগী কিছু বলতে পারছি না। হতে পারে, হতে পারে, বাত ব্যথার কারণে হতে পারে না আমাদের। কারণ কোমরের ব্যথাটা যখন আমাদের নরমালি বাত ব্যথা বলে আমরা হাঁটুর ব্যথা, তারপরে আপনার পায়ের ব্যথা বুঝি, কেন হাতে বাত হয় না, হাতে কামড়াইতে পারে না। উনি যেটা বোঝাচ্ছে আসলে কোমর ব্যথা অনেক কারণ থাকে, তার মধ্যে বাত আরেকটা, বাতের কারণে একটা হতে পারে। জি, কোমরে অনেক কারণে ব্যথা হতে পারে। ডিস্কের সমস্যার জন্য হতে পারে, ওখানে অনেক কিছু হাড়ের ক্ষয়টার জন্য হতে পারে, বেড়ে যেতে পারে বা একটু সরে যেতে পারে, অনেক কারণে কোমর ব্যথা হতে পারে। তাহলে এএনএ নাকি? জি, এএনএ, তাহলে এনটিসিসিপি, এএনএ আর কি? এটা হচ্ছে কি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। এটা শরীরে একটা অটো ইমিউন ডিসঅর্ডার, শরীরে যে আমাদের প্রতিরক্ষা থাকে, নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি শরীরে যে মানে বাত ব্যথা যে হচ্ছে, কেন হচ্ছে, নরমাল আরেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের যে শরীরের অটো ইমিউনি অর্থাৎ ইমিউনিটি, যে শরীরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, সেখানে কোনো ঝামেলা আছে কিনা।
এই জন্য এই এএনএ পরীক্ষাটা দিতে হয়। যার নর্মাল রেঞ্জটা থাকে হচ্ছে গিয়ে এরকম থাকে রেড ডটের মধ্যে 1:40 অথবা মানে 1:40 থেকে 1:60 পর্যন্ত থাকে নর্মাল। যদি এর চেয়ে বেড়ে যায় তাহলে সেটা আমরা বলবো এটা পজিটিভ, মানে তার কি অটো ইমিউনিটি ঝামেলা আছে, এই কারণে তার শরীরে বাত ব্যথাগুলো হচ্ছে। 1:40 থেকে 1:60 এর বেশি হয়ে গেলে বুঝবো যে এটা পজিটিভ আছে, মানে তার মানে তার অটো ইমিউনিটি ঝামেলা আছে, তার বাত ব্যথাটা হচ্ছে। যেমন এটা থাকতে পারে 1:80, 1:120, 1:2 এরকম থাকতে পারে, বা 2 থাকতে পারে, এরকম ঝামেলা হতে পারে। তখন এই 1:60 আপ হয়ে গেলেই মানে বুঝতে হবে যে এটা এই রিপোর্টটা এএনএ পজিটিভ, তখন বাত ব্যথার সমস্যাটা রোগীর মধ্যে থাকবে। আরো আছে। সুবহানাল্লাহ, টাকা পয়সা ফাঁকা। 6 নম্বরে আমরা দেব সিআরপি দেব। এটাকে আমরা বলি সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা এক ধরনের প্রোটিনের পরীক্ষা, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা হচ্ছে গিয়ে শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশন হয়েছে কিনা রক্তের মধ্যে সেটা দেব, যার রিপোর্টে রেঞ্জ থাকবে লেস দেন 10 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 10 এর নিচে থাকে এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা প্রোটিনের পরীক্ষা বাত ব্যথার জন্য, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটা বেশিরভাগ ডক্টর দিয়ে থাকে। যেটা থাকবে হচ্ছে গিয়ে 10 মিলিগ্রাম পার লিটারের, মানে 10 এর নিচে থাকবে আর কি এই রিপোর্টটা। যদি বেড়ে যায় তাহলে সিআরপি, এটা রেঞ্জ বেশি, তাহলে রোগীর মধ্যে বাত ব্যথা এটা থাকবে, প্রবণতাটা থাকবে। উপরটা কি মুছে দিতে পারি? এরপরে যেটা হচ্ছে কি আমরা কমন একটা পরীক্ষা দেব এবং সাধারণত বলে থাকি, যেটা সবাই জানি, এই যে বাত ব্যথা যখন হয় তখন শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যায়। এই ক্ষেত্রেও হোমিওপ্যাথিরা বলে থাকে যে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে এই জন্য বাত ব্যথা হচ্ছে। আসলে তা না, শরীরে যেহেতু যখন ব্যথা বেদনা তৈরি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ইউরিক অ্যাসিডের লেভেলটা বাড়তে পারে। তো তারপর আমরা এটা ফলো আপের জন্য 7 নম্বর পরীক্ষাটা দেব, যেটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড, যেটা সাধারণত পুরুষ মহিলা ভেদে চেঞ্জ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে, মহিলাদের ক্ষেত্রে একটু কম থাকে। সাধারণত অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে, যদি মেল হয় অ্যাডাল্ট, তাহলে সেক্ষেত্রে 4.0 থেকে 8.5 থাকবে মিলিগ্রাম পার ডেসিলিটার ডিএল। আর যদি ফিমেল হয় পেশেন্ট, সেক্ষেত্রে থাকবে 2.7 থেকে 7.3 বা 7 এর মধ্যে থাকবে মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে ইউরিক অ্যাসিডের লেভেল। তাহলে আমরা কি কি পেলাম? 1 নম্বরে সিবিসি, 2 নম্বরে পেলাম হচ্ছে গিয়ে আরএ বা আরএফ, 3 নম্বরে হচ্ছে গিয়ে যদি 18 নিচে হয় তাহলে এএসও টাইটার, এরপরে দেব এনটিসিসিপি, তারপর দেব সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা এএনএ আছে একটা, এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, তারপর দেব সিআরপি সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তারপর দেব হচ্ছে গিয়ে ইউরিক অ্যাসিড। পয়েন্ট হলো 7টা। জি, এনটিসিসিপি, এএনএ, সিআরপি, ইউরিক অ্যাসিড, এটাও লাগবে। জি, এর সাথে এটা সম্পর্কযুক্ত। আর সর্বশেষ যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে আরেকটা টেস্ট দেব, সেটা হচ্ছে সাধারণত যেগুলো হাঁটুতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটা এক্সরে দিয়ে দেব। ও বাবা, এক্সরে অফ বাকি রাখবে না কিছু অডিয়েন্স। নি জয়েন্ট বোথ ভিউ, এইভাবে থাকে এক্সরে ফর নি জয়েন্ট বোথ ভিউ। যদি 2 পায়ের হয় তাহলে এখানে লিখে যাবে বোথ লেগ, যে 1 পায়ের হয় তাহলে রাইট বা লেফট উল্লেখ করে দিতে হবে। আরো আছে আপনার? না, আপাতত বাত ব্যথার জন্য আমার এই একটা পরীক্ষা বাত করবে। ব্যথা 7টা, পকেট ফাঁকা 8টা পরীক্ষা। অডিয়েন্স, পরবর্তীটা দেওয়ার আগে একটি খবর বলছি, একটু খবর শুনেন। বিজ্ঞাপন বিরতি তো, একটা খবর বলছি। 1995 সাল, রোগীলিপি শিখতে খুব ইচ্ছা হচ্ছে। আমার জানা মতে সেই সময় 2000 টাকা ফি নিচ্ছেন। আমার জানা মতে 2000 টাকা ফি নিচ্ছেন।
ওই ডাক্তারের কাছে আমার এক রুগী নিয়ে গেলাম, অনেকদিন পর রুগী একটু ঠিক করে নিয়ে গেলাম, কিছু রুগী লিপি শিখবো। ডাক্তার সাহেবকে যখন পরিচয় দিলাম যে আমার এই রুগীকে আমি এই ওষুধ দিয়েছি, আমি অমুক জায়গায় ডাক্তারি করি, কোনো ফলাফল পাচ্ছি না, বিধায় আপনার কাছে নিয়ে আসলাম। দুঃখের সাথে বলছি, ডাক্তার সাহেব খাতাটা যখন লিখতেছিলেন 5 থেকে 7 মিনিট পর, ঠিক ওই মুহূর্তে যখন বলল পরিচয় দিলাম আমি ডাক্তার, ওনাকে এই ওষুধগুলো দিয়েছি, কাজ হচ্ছে না, আপনার কাছে নিয়ে আসলাম, উনি খাতাটা টেবিল থেকে নামিয়ে ফেললেন। ওনার বিপরীত দিকে আমি বসা, বেশ বড় এক টেবিল, আমার পাশে রুগী বসা, উনি খাতাটা নিচে নামিয়ে ফেললেন। আর 2-1 মিনিট কথা বললেন যে বাহিরে যে বসেন। ফিটা দিয়ে দিলাম, বাহিরে বসলাম, ওষুধ দিয়ে দিল, চলে আসলাম। সেই 1995 সাল, সেই কথাটি কিন্তু ভুলি নাই। নিজের চেম্বার রেখে এই ডাক্তারের চেম্বারে যে এই যে চলে আসলাম, উনি কিভাবে রুগীলিপি করে সেটা দেখার খুব ইচ্ছে ছিল। কিভাবে রুগীলিপি করে, কিভাবে ওষুধ দিচ্ছেন, কি পাওয়ারে ওষুধ দিচ্ছেন, কিভাবে খেতে দিচ্ছেন, এটা জানার জন্য নিজের চেম্বার বন্ধ করে গেলাম। কিন্তু খাতাটি যখন নিচে নামিয়ে ফেললেন, তখন নিজেকে সান্ত্বনা দিলাম একটা, সেটা হচ্ছে এই, ডাক্তার সাহেব সম্ভবত আমাকে দেখে ভয় পাচ্ছেন যে যদি এখন আমি কি ওষুধ দিচ্ছি যদি ফারুকি দেখে তাহলে লজ্জা পাবো, এই ভেবে উনি হয়তো খাতাটা নিচে নামিয়ে ফেলছেন। আমি যে আশায় গিয়েছিলাম যে উনি কিভাবে রুগীলিপি করেন, কিভাবে ওষুধ দিচ্ছেন তা জানার জন্য আমি নিজে কষ্ট নিতে রাজি না। আমি নিজেকে বোঝাচ্ছি উনি আমাকে দেখে ভয় পেয়ে খাতা নিচে নামিয়ে ফেলছেন। আর যদি সেদিন আমি ভাবতাম যে উনি আমি দেখে শিখে ফেলবো এই জন্য খাতাটি নিচে নামিয়ে ফেলছেন, তাহলে আমি সেদিন কষ্ট পেতাম। কিন্তু আমি নিজে কষ্ট নিতে রাজি না। আমি তখন নিজেকে বুঝ দিয়েছি উনি আমাকে দেখে ভয় পাচ্ছেন, বিধায় খাতাটি নিচে নামিয়ে ফেলছেন। ওনার কি লস হতো সেই দিন আমাকে খাতাটা দেখালে, কি অসুবিধা হতো ওনার, যা আজও আমার কাছে সেই প্রশ্নের জবাব নেই। কেন বলছি এই কথা? সেটা হচ্ছে এই কথা বলার একটি কারণ, যারা ঢাকাতে আসতে পারেন না, ঢাকার বাইরে অবস্থান করছেন, যারা ঢাকাতে আসতে পারেন না, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অবস্থান করছেন, আপনাদের জন্য বিশেষ ব্যবস্থার আলোকে যেখানে আমি সেমিনার করে আসি, সেখানে আমার কয়েক সপ্তাহ কয়েক মাস পর্যন্ত আমার এখানে যে যারা ট্রেনার আছেন তাদেরকে দিয়ে প্রতি সপ্তাহে ক্লাসটি নেওয়া হয়। আর সেখানে ক্লাসের পরে এই গত 2 মাস থেকে আবার চালু করেছি। ক্লাস শেষ হওয়ার পরে যেই যারা আয়োজক তাদের চেম্বারে রুগী দেখার ব্যবস্থা করা, রুগী দেখবে, ঢাকা থেকে যারা ট্রেনার যাবে তারা ওখানে রুগী দেখবে, যে আয়োজক তারা সেই রুগীর আয়োজন করে কাছে বসে থাকবে। আমার এই ডাক্তাররা কিভাবে রুগীলিপি করে, কিভাবে ওষুধ বাছাই করে, হাতে কলমে ডাক্তাররা শিখবেন। যেহেতু এই সুযোগ থেকে আমি ফারুকি বঞ্চিত ছিলাম, আপনারা যাতে বঞ্চিত না হন আমি যতটুকু জানি সেভাবে তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। আর এরাও আপনাদেরকে ঠিক এভাবে তৈরি করার চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস। যেহেতু আমি চেষ্টা করছি তারাও চেষ্টা করবে। ফেনীতে যারা আছেন, ফেনীতে গত কয় তারিখে ক্লাস ছিল আমাদের? 25 তারিখে। গত 25 তারিখে ফেনীতে যে আমাদের ক্লাসটি ছিল, আয়োজক কমিটি ছিল ডাক্তার মাহবুব রহমান সাহেব, তার সাথে আরো ছিলেন আরো কয়েকজন, শরীফ ভাই সহ আরো কয়েকজন ছিলেন। আপনারা যদি ফেনীতে যারা আছেন, আপনারা ফেনীর যে ডাক্তার ভাইরা আছেন রুগীলিপি শিখতে চান, রেপার্টরির পাশাপাশি রুগীলিপিও শিখতে চান, তাহলে ফেনীতে ডাক্তার মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিবে। আপনি যদি রুগী নিয়ে আসেন, সে ওনার চেম্বারে ঢাকা থেকে যে ডাক্তার যাবেন উনি রুগীলিপি করে কিভাবে ওষুধ বাছাই করেন তা আপনাকে দেখিয়ে দিবে। 1 দিন 2 দিন যদি দেখতে থাকেন তাহলে আপনারাও ওনাদের মতো শিখতে পারবেন। ফেনীর কথা বলছি, ডাক্তার মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ডাক্তার শরীফ সাহেব ওনার সাথে যোগাযোগ করবেন। পরবর্তীতে
লক্ষ্মীপুরে ডাক্তার কাউসার হামিদ শনিবার দিন ওখানে আমাদের যে ট্রেনার যান উনি সারাদিন ক্লাস করে একটি চেম্বারে আগে রুগী দেখতেন, এখন আরেকটি যোগ করবেন। তার মানে ওখানে যারা থাকবেন, যে ডাক্তাররা থাকবেন, যে ডাক্তার রুগী নিয়ে আসবেন, উনি যেন বসে রুগীর বিষয় শিখতে পারে, ওষুধ বাছাই করতে পারে, সেই ব্যবস্থা আপনার কাউসার হামিদের সাথে যোগাযোগ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। নাঙ্গলকোটে শুক্রবার দিন ক্লাস আছে, সেই দিন রুগী দেখা হবে। যারাই ওখানে রুগী দেখাতে চান, রুগীর বিষয় শিখতে চান, ওষুধ বাছাই শিখতে চান, সেখানে কলেজ প্রিন্সিপাল স্যার ডাক্তার মোতালেব সাহেবের সাথে যোগাযোগ করুন, উনি আপনাদের ব্যবস্থা করে দিবে। শরীয়তপুরে শনিবার নুরুল আমিন, ডাক্তার নুরুল আমিনের সাথে আপনারা যোগাযোগ করলে শরীয়তপুরে ল্যাবরেটরি শিকার শেষে রুগীলিপি করে ওষুধ বাছাইয়ের সম্পূর্ণ নিয়ম ওরা যতটুকু বুঝে, আমার এই ডাক্তাররা আমি যতটুকু বুঝি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, ওনারাও সেখানে আপনাদেরকে হাতে কলমে শেখানোর ব্যবস্থা করবে। শরীয়তপুরে ডাক্তার নুরুল আমিন। গাজীপুরে ডাক্তার জাহিদ আছেন, শনিবার দিন সেখানে ক্লাস। গাজীপুর ডাক্তার জাহিদ মোতালেব হোসেন জাহিদ গাজীপুরে শনিবারের সেমিনার হবে, সেমিনার শেষে রুগী দেখা হবে। যারা রুগীর বিষয় শিখতে চান হাতে কলমে, সেখানে রুগী নিয়ে বসে হাতে কলমে নিজেরা কিভাবে ওষুধ বাছাই করে আপনাদের দেখে দিয়ে আসা হবে। বিভিন্ন জেলাতে যারাই যাচ্ছে, যেখানে আপনারা দেখবেন এখন সেমিনার চলে, সেখানেই সেমিনার শেষে রুগী দেখা হয়। এখন থেকে রুগী দেখলে তাৎক্ষণিক যারা আয়োজক তাদের ভালোভাবে ওষুধ বাছাই শেখা দরকার। আয়োজকরা ভালোভাবে শিখতে পারলে অন্যদেরকেও শেখাতে পারবে। এটাই আমি আশা করি, এইভাবে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। স্যার আপনি পরেরটা বলেন। অডিয়েন্স, আমি এতক্ষণ যেটা বললাম জাস্ট এভাবে যদি চলতে থাকে, তাহলে যারা আয়োজক, যে ডাক্তার ভাইরা আয়োজক, তারা যদি ভালোভাবে রুগীলিপি করে ওষুধ বাছাই করতে পারেন, তাহলে সেই যেখানে ক্লাসটি হচ্ছে আশেপাশে অন্য রুগীদের জন্য সহায় হবে বলে আমি আশা করি। কুষ্টিয়াতে আমাদের এখনো কোনো ক্লাস চালু হয় নাই, আপনারা রেডি করেন, আমরা চলে আসবো। পঞ্চগড় কোথাও চেম্বারে এখন আমাদের ক্লাস হয় না, পঞ্চগড়ে আপনারা ডাক্তার রেডি করে বলবেন আমরা চলে আসবো। এখন আর লকডাউনকে মানছি না, চলে আসবো। শুধু কিছু ডাক্তার রেডি করে শুধু বলবেন, টাইম ফিক্স করবেন, আমরা চলে আসবো। তবে জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো আমাদের ফাঁকা নেই। জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসে কোনো শুক্রবার ফাঁকা নেই। মার্চ থেকে খুব দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন, মার্চে ফাঁকা আছে। জানুয়ারি ফেব্রুয়ারি ফুল, এর মধ্যে কোনো ফাঁকা নেই। রাজশাহী বলেন আর যেখানে বলেন, সব জায়গাতে আপনারা যোগাযোগ করে কিছু ডাক্তার রেডি করে আমাদেরকে বলবেন, আমরা চলে আসবো। তবে আপনার টার্গেট নিতে হবে, শুধু নিজে শিখতে হবে, শুধু ক্লাস করালে হবে না। আয়োজন করলেন, আয়োজন করে আপনি শুধু ঘুরছেন, আয়োজন করছেন, চলবে না। আগে সব গুছিয়ে রাখবেন। প্রয়োজন হলে ট্রেনারদের কোনো খাবার দেওয়া দরকার নেই, কোনো ব্যবস্থা করতে হবে না, কিন্তু আপনাকেও সেখানে বসে শিখতে হবে। আমার যে ট্রেনার যারা থাকে তারা কাজ করবে, আপনাদের ভলান্টিয়ারের কাজ, কিন্তু আপনাদের শিখতে হবে। যারা আয়োজক তারা আগে শিখবেন, তাহলে অন্যদেরকে শিখাতে পারবেন। হাতে কলমে রুগীলিপিও, ল্যাবরেটরি ক্লাস চললো, ক্লাস শেষে রুগী দেখে হাতে কলমে রুগীলিপি শিখবেন। প্রত্যেকে শিখতে হবে, প্রত্যেকে যে যতটুকু পারেন প্রত্যেকে শেখা দরকার, প্রত্যেকে শেখা দরকার। এবার পুনঃ প্রস্তাব, সর্বশেষ যেটা ছিল পুনঃ প্রস্তাব। অডিয়েন্স পুনঃ প্রস্তাব। জি, তো এটার জন্য আমরা প্রথমে যেটা দেব, যে আগে দেখবো যে রোগী আসলে ডায়াবেটিক আছে কিনা, এটা আমরা জানবো। যদি শিখাবো রেডি আমি। তো এই জন্য আমরা ব্লাড সুগারের পরীক্ষা দেব পুনঃ প্রস্তাবে। জি, এটা প্রথম ধাক্কায় মানে ডায়াবেটিস আছে না। জি, আগে আমরা এটা শিওর হয়ে নেব যে রোগীর ডায়াবেটিক আছে, কেন হচ্ছে এটা আমরা দেব। আপনার ওদিকে বাতের মধ্যে ঢুকে যায় 7টা। জি, এখন আবার এটা করবেন কোন আল্লাহ জানে। প্রথম ধাক্কায় ব্লাড সুগার। জি, ব্লাড সুগার ঘন ঘন বর্ষা হয় কেন? তো ব্লাড সুগারের জন্য যে সমস্যাটা হয়, তো এখন আসলে দেখা যায় প্রত্যেকের ঘরে ঘরে ডায়াবেটিকের মেশিন থাকে, তো সবাই আসলে মেশিন দিয়ে মেপে বলে থাকে। 8 নাম্বার দিছিলেন নাকি ওখানে? জি, এক্সরে চেস্ট, এক্সরে যে দিছিলাম, নিজেই দিছিলাম। একটু লিখে দেন তো, বুঝে লিখতে পারেনি 8 নাম্বারটা। যে 8 নাম্বারে লিখতে পারেনি খেয়াল করেন। আগে একটা 8 নাম্বার ছিল, এক্সরে নি জয়েন্ট ছিল। আপনার প্রত্যেক জেলায় শুরু করেন, আমরা আসবো ইনশাআল্লাহ। শুধু যোগাযোগ করবেন, আমার নাম্বারে যোগাযোগ করেন,
আমরা শুধু বেশি দরকার নাই, প্রত্যেক জেলায় 10 জন ডাক্তার রেডি করে আপনি খবর দিবেন, আমি চলে আসবো। বেশি চাই না, 10 জন ডাক্তার রেডি করে ঘোষণা দেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যদি টার্গেটে ঘোষণা দেন, 10 জন ডাক্তার রেডি হয়ে এই 10 দিন বা 10 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনি সেই জেলায় 100 ডাক্তার পাবেন ইনশাআল্লাহ। আগের দিন 100 বা 10 জন বা 20 জন ডাক্তার, সেমিনারের পূর্বের দিন, সেমিনারের দিন 100 উপর ডাক্তার হয়ে যায়। চিন্তার কোনো কারণ নাই, আপনার 10 জন এক এক জেলা রেডি হয়ে বলবেন, আমি চলে আসবো। আপনাদের কোনো কিছু লাগবে না, আমি শুধু চলে আসবো, শুধু আপনারা রেডি করে আমাকে জানাবেন। জি জি 8 নম্বরে ছিল এক্স-রে, নি জয়েন্ট, বোথ ভিউ। বাতের বাতের মধ্যে 8 নম্বরে ছিল এক্স-রে, নি জয়েন্ট, বোথ ভিউ, দুই পাশটাই, দুইটাই, মানে এটা দুইটা ভিউ বলে। এই যে পিছনে এপিএল ল্যাটারাল, এটা হচ্ছে গিয়ে একটা সামনে থেকে আর হচ্ছে গিয়ে পাশ থেকে, এইজন্য হচ্ছে পাইপ দুইটা বলে থেকে পাশ থেকে, এটা বলে এপিএল ল্যাটারাল, এজন্য বলে বোথ ভিউ। যদি দুই পায়ের হয় তাহলে বোথ লেগ বোথ ভিউ, যদি সিঙ্গেল পায়ের সমস্যা হয় তাহলে যে কোনো রাইট বা লেফট উল্লেখ করে দিতে হবে, তাহলে দুইটা দেখতে হবে। হ্যাঁ এজন্য উল্লেখ করে দেওয়াটাই ভালো যে বোথ লেগ বোথ ভিউ বা বোথ নি জয়েন্ট বোথ ভিউ এইভাবে লেখা থাকে। আচ্ছা, তো আমাদের বলছে ব্লাড সুগারের জন্য যেটা বলতেছিলাম যে সবাই সাধারণত রিফ্লু থেকে করে ফেলে, তো এটা নিয়ে আসলে মতভেদ আছে যে আসলে কত থাকলে খালি পেটে আমরা ডায়াবেটিক বলবো। যেমন কেউ বললো, জি একজনের সাধারণত দৈনিক কয়বার? 6 থেকে 8 বার। কতবার প্রস্রাব? 6 থেকে 8 বার। এটা ক্ষেত্র বিশেষে, পরিবেশ ভেদে, জায়গা ভেদে এটা চেঞ্জ হতে পারে। তো নরমালি ধরা হয় 6 থেকে 8 বার। এক্ষেত্রে দিনের বেলা কম হবে, দিনের বেলা একটু বেশি হতে পারে, রাতের বেলা কম হতে পারে, আবার ঠান্ডার সময় বেশি হতে পারে, বৃষ্টির দিনে বেশি হতে পারে, এটা ডিপেন্ড করবে। গরমের সময় একটু কম হতেই পারে, আবার পরিমাণের দিকটাও আছে যে অনেক সময় পরিমাণে অনেকে বেশি অনেকে কম হয়। যাদের কাছে আমার ম্যাথমেটিক্যালি আছে তার পিছনে দেখবেন পুরো প্রস্রাবের স্বাভাবিক পরিমাণ সব দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল আছে। তো যেটা বললাম আমাদের ব্লাড সুগারটা আমরা দেখবো এখন সাধারণত খালি পেটে ধরা হয় 5.8 এর নিচে, অনেক জায়গায় 6 এর নিচে বলে। সাধারণত এখন ডাক্তার আবার মার্জিন লেভেলে নিয়ে আসছে, কারণ 6 কভার হয় না, তারা 5.8 ধরছে। এখন ধরেন কারো খালি পেটে 6 আসলো বাসায় পরীক্ষা করার পর, তাকে হুট করে বলা যাবে না আপনার ডায়াবেটিক আছে। সদীপ স্যার আমাকে অ্যানাটমি প্যাথোলজি শেখাতে হবে। রেডি শেখাবে ইনশাআল্লাহ, চিন্তা করুন না। ওয়েলকাম, সমস্যা নাই, সবার জন্য মুক্ত। তো যেটা বললাম, যদি এরকম কারো কোনো পেশেন্টের বাসায় রিফ্লু করার পর অর্থাৎ মেশিনে মাপার পর তার যদি খালি পেটে চলে আসে যে এরকম 6, তাকে হুট করে বলা যায় আপনার ডায়াবেটিক হয়ে গিয়েছে, এই জন্য তাকে কনফার্মেটরি টেস্ট করাতে হবে, যেটা হচ্ছে ল্যাব টেস্ট দিতে হবে। কারণ কি সাধারণত রিফ্লু গুলোতে ল্যাব টেস্ট চাইতে 2 পয়েন্ট বেশি হতে পারে, এদিক সেদিক হয় এবং সাধারণত বেশি হয়, এই জন্য ল্যাব টেস্ট করে কনফার্মেটরি হতে হবে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করব ফাস্টিং ব্লাড সুগার সাথে, যেহেতু তার ক্রস করে ফেলছে অর্থাৎ 6 এর উপরে আপনি সাসপেক্টেড করে ফেলছেন, তখন তাকে সাধারণত দেওয়া হয় 2 আওয়ার্স এইচআরএস 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ। কিন্তু যদি কারো এরকম টেস্ট করার পর একটু বেশি থাকে তখন তাদেরকে আমরা গ্লুকোজ দিয়ে করাবো না, কারণ যদি তার বেশি আছে তাহলে গ্লুকোজ দিয়ে করতে গেলে সেটা বেড়ে যাবে। তখন তাদেরকে আমরা আফটার ব্রেকফাস্ট দেব, অর্থাৎ 2 আওয়ার্স ABF আফটার ব্রেকফাস্ট, খাওয়ার 2 ঘন্টা পর নাস্তা খেয়ে করবে। এটা কি আবার? এটা FBS ফাস্টিং ব্লাড সুগার, খালি পেটে দিবে স্যাম্পল ফাস্টিং ব্লাড সুগার। ও আচ্ছা, ব্লাড সুগার লিখতে হবে না, না এটা ফাস্টিং উল্লেখ করে দিতে হবে, 2 আওয়ার্স আমরা ব্রেকফাস্ট দিতে হবে, অথবা 75 গ্রাম গ্লুকোজ দিতে হবে, এটাও লিখতে হবে। জি। আর যদি মনে করেন যে না সমস্যা নেই খালি পেটে করাবো না, যে কোনো সময় করাবো, সেটা তখন সেটাকে আমরা বলি র্যান্ডম ব্লাড সুগার RBS, এবং সেটা সাধারণত ভরা পেট অর্থাৎ খাওয়ার বা সারাদিনে যে কোনো সময় করা যেতে পারে। তবে র্যান্ডম করলে এক্সাক্ট রেজাল্ট পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি ইমার্জেন্সি প্রয়োজনের ক্ষেত্রে আমরা র্যান্ডমটা করে ফেলি। সাধারণত আমরা করতে হলে খালি পেটে করতে হবে একবার, এবং খাবার 2 ঘন্টা পরে একবার, অথবা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে একবার করতে হবে। এছাড়া এটা পরে আরেকটা পরীক্ষা দেয় যেটা সাধারণত ডাক্তাররা দিয়ে দেয় OGTT, এটা বললে দিয়ে দিবে। সব লিখতেছি তো, কারণ এই ফি আমার ডাক্তার, আপনি এই ফাঁকে ODS দেখতেছে ফ্রি, কি একটা অবস্থা। ফি আমার ডাক্তার, আপনি ODS লিখতেছে ফ্রি, জায়গা তারপর শিখা দরকার। ব্লাড সুগার FBS স্যার এটা উঠিয়ে দেন, ব্রেকেটটা উঠিয়ে দেন, তাহলে আমরা বুঝতে সহজ হবে, এত দূর থেকে দেখতে পাই না। ODS FBS ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার্স ABF আফটার ব্রেকফাস্ট অথবা 75 গ্রাম গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ। জি। আর এটা আছে RBS র্যান্ডম ব্লাড সুগার, যে কোনো সময়। ODS তাহলে এখানে কটা হলো? 1 2 3টা। আবার গ্লুকোজে দেব 75 গ্রাম, জি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার। জি। এইবার এটা আপনি এটা বুঝে ফেলেন। 2 নম্বরটা দেন আবার, কারণ আমরা তো লিখতেছি তো। জি জি। আচ্ছা, ব্লাড সুগারের জন্য আরেকটা পরীক্ষা দেওয়া হয়, একটা দেন। সেটা হচ্ছে কি অনেক সময় ডাক্তার এভাবে লিখে দেয় OGTT, এটাকে বলা হয় ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা কি আবার? এটা ওই যে খালি পেটে গ্লুকোজ খাওয়ার পর অনেকে শুধু এই GTT বা OGTT লিখে দেয়। এটা হচ্ছে কি যে খালি পেটে একবার দিবে, 75 গ্রাম গ্লুকোজ খাবে, তার 2 ঘন্টা পরে একবার দিবে, অথবা ডাক্তার যদি বলে দেয়, নরমালি এটা 2 স্যাম্পল হয়, অনেক সময় 3 স্যাম্পল হতে পারে, অর্থাৎ গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে একবার, 2 ঘন্টা পরে একবার, এটা প্রয়োজন বোধে তারা দিতে পারে। কাজে OGTT দেখলে ঘাবড়ানোর কিছু নাই, এটা মানে খালি পেটে একবার গ্লুকোজ খাওয়া, 2 ঘন্টা পরে একবার, যদি 2 স্যাম্পল হয়। কি কি করবে? 75 গ্রাম গ্লুকোজ খাবে, তার 2 ঘন্টা পর, যদি 2 স্যাম্পল হয়। আর যদি বলে দেয় 3 স্যাম্পল, তাহলে লিখে দেবে ডাক্তাররা যে 3 স্যাম্পল, এটা কি আবার? মানে 3 বার স্যাম্পল নিবে। তখন করাবে হচ্ছে কি ফাস্টিং ব্লাড সুগার, তারপর 75 গ্রাম গ্লুকোজ খাওয়াবে, তার 1 ঘন্টা পরে একবার, আবার 1 ঘন্টা পরে একবার। তখন 2 ঘন্টা ল্যাবে বসে থাকতে হবে, ইনস্ট্যান্ট, নড়াচড়া করা যাবে না। মানে গ্লুকোজ দেওয়ার আগে একবার, আগে একবার খালি পেটে নিবে, কম ফাস্টিং ব্লাড সুগার নিবে, তারপরে গ্লুকোজ খাওয়াবে, 5 গ্রাম গ্লুকোজ দিয়ে 1 ঘন্টা পরে একবার, 1 ঘন্টা পর নিবে, আবার তার 1 ঘন্টা পর একবার নিবে। তার মানে 3 স্যাম্পল হয়ে গেল, 3 বার, 1 2 3। মানে গ্লুকোজ দেওয়ার আগে একবার, গ্লুকোজের 1 ঘন্টা পরে একবার, 2 2 ঘন্টা ঘন্টা পরে একবার। আর যদি উল্লেখ করে না দেয় তাহলে 2 স্যাম্পলই করবে, নরমালি আবার উল্লেখ করে দিবে 2 স্যাম্পল, মানে 2 বার। রিপোর্টের মধ্যে ভেরি করে কি রকম? এটা হচ্ছে কি মানে মূলত যাদের মানে খুব বেশি সিভিয়ার যদি ডায়াবেটিক থাকে, বিশেষ করে যেমন প্রেগন্যান্সি অবস্থাতে অনেক সময় ডায়াবেটিকটা বাড়তে পারে, তখন সাধারণত এই GTT টেস্ট দেয়, OGTT টেস্ট। তখন লিখে দেয় যে 2 স্যাম্পল বা 3 স্যাম্পল, অর্থাৎ তার খাওয়ার 1 ঘন্টা পরে কতটুকু ব্লাড অ্যাবজর্ব করে ফেলতেছে, 2 ঘন্টা পরে কতটুকু গ্লুকোজটা অ্যাবজর্ব করতেছে, তার পরিমাণটার উপর ডিপেন্ড করে তারা পরবর্তী পদক্ষেপ নেয় যে তার ওই প্রেগন্যান্সি অবস্থায় জেস্টেশনাল এজে তার আসবে কিনা, গ্লুকোজটা বাড়বে কিনা বা নরমাল লেভেলে থাকবে কিনা, আগে সিদ্ধান্ত নিচ্ছে। জি। জি জি। এই হচ্ছে ব্লাড সুগারটা লাগবে পলিইউরিয়ার ক্ষেত্রে। তাহলে ওখানে দিলেন 3টা, আবার এখানে একটা OGTT। জি, এটা আসলে রিলেটেড, তো একটু বলে গেলাম। এবার হচ্ছে আমরা সাথে দেব, আরো আছে, এবার দেব হচ্ছে ইউরিন ফর, এবার হচ্ছে আমাদের সঠিক প্রস্রাবের পরীক্ষা, রুটিন এক্সামিনেশন অথবা কালচার, যে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা। ইনফেকশনের জন্য আমাদের এই যে রুটিন এবং কালচার 2টা পরীক্ষা দেব। সাধারণত কালচারটা দেওয়া হয় ইনফেকশনের জন্য। রুটিনটা হচ্ছে গিয়ে রক্তের প্রস্রাবের পরিমাণটা কেমন, প্রস্রাবের কালারটা কেমন, প্রস্রাবে কোনো পাস সেল যায় কিনা, কোনো ইপিথেলিয়াল সেল যায় কিনা, তারপর হচ্ছে গিয়ে তার স্পেসিফিক গ্র্যাভিটি থাকে কিনা, পাতলা কিনা, অতিরিক্ত কোনো তলানি সেডিমেন্টেশন যায় কিনা, এসব রুটিনে দেখবো। আর ইনফেকশন থাকে তাহলে কোন ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হচ্ছে সেটা জন্য আমরা কালচার পরীক্ষা এটা দেব। আবার ডায়াবেটিসের সম্পর্ক। এখন ডায়াবেটিক হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, এটা ডায়াবেটিকের একটা সিম্পটম। এটা লাভ, এটা কি লাভ? এটা দেখবো আমরা তার প্রস্রাবের কোনো সমস্যা আছে কিনা। মানে এই যে ডায়াবেটিস মনে করে যে আমি টেস্ট দিতে দিলাম, জি, ওখানে কি আসলে ডায়াবেটিসের সমস্যা নাকি অন্য সমস্যা? মানে আপনি ক্লিয়ার হতে পারছেন না। না, এই জন্য আমরা শিওর হওয়ার জন্য এই ধাপে পরীক্ষা দেব। ওইটাও দিবেন, সাথে এটাও দিবেন। এটা দেব, জি আচ্ছা কলা দুইটাই খাবেন। জি, আরো দেব। মা অডিয়েন্স ক্যাপছে ডাক্তার এবার। এবার দেব আরেকটা এক্সরে, এখানে দেব আমরা KUB, কিডনি ইউরিনারি ব্লাডার, কারণ তার গন্ডগোলটা ফ্যাক্টরির মধ্যে কিনা সেটা আমরা জানার জন্য দেব এক্সরে QUB। সাথে যদি আরেকটু প্রয়োজন আরেকটু ক্লিয়ার জানতে চাই তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম দেব, এটাও KUB, অথবা লোয়ার অ্যাবডোমেন, এটার সাথে যদি আমরা অডিয়েন্স ব্লাড সুগার দিল, ইউরিন আরই দিল, কালচার দিল, এক্সরে কেউবি দিলেন, আবার আলট্রাসোনোগ্রাম কেউবি, লোয়ার অ্যাবডোমেন, জি এতগুলা টেস্ট, এগুলা দিলেন কেন? এগুলো হচ্ছে ফ্যাক্টরের জন্য, কারণ এখানে কিডনি, তার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা সেটা এক্সরে মাধ্যমে আমরা জানতে পারি, আলট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি। এটা 2টা দিলেও চলে, যদি রোগী যেহেতু পয়সা বেশি থাকলে, আর নাহলে একটা দিলেও চলে, আলট্রাসাউন্ড দিলেও হবে। আপনি যদি একটা দিলেও চলে, কোনটা, এক্সরে না আলট্রাসোনোগ্রাম? সবচেয়ে ভালো হচ্ছে আলট্রাসোনোগ্রামটা আমরা দিব, কারণ কি এখানে একটা কথা আছে, যদি রোগী পুরুষ হয় তাহলে তার প্রোস্টেটে কোনো গন্ডগোল আছে কিনা সেটা আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারবো, তখন আমরা আলট্রাসোনোগ্রাম। আপনি পোস্টের কেন টানলেন কেন? ওই বারবার বর্ষা হয়ে জন্য? জি জি জি, আবার ব্লাডারের মধ্যে সমস্যা হইতে জি, পারে। এজন্য আমরা এটা দেখবো। এজন্য যদি আমরা প্রোস্টেটটাও চাই তখন আবার এখানে ডাক্তারকে, যে আলট্রাসোনোলজিস্ট, তাকে মেনশন করে আমি আবার লিখে দিতে হবে স্পেশাল অ্যাটেনশন টু প্রোস্টেট। বাবা পোস্টে যদি আপনি সন্দেহ করেন, জি,
তার মানে সে তখন পোস্টেডটা ভালো করে দেখে দেবে। এটা আমি তাকে রিকোয়েস্ট করে দিলাম যে প্লিজ স্পেশাল অ্যাটেনশন টু পোস্টেড, যদি লোয়ার অ্যাবডোমেন আমরা দেই, তখন ফোনোলজিস্ট ওই জায়গাটা খুব ভালো করে দ্বিতীয়বার উনি মনোযোগ দিয়ে দেখে ওই জায়গাটা উনি ইমপ্রেশনে বা কমেন্টসে দিয়ে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার এই রোগীর ইনভেস্টিগেশন, ধাপে ধাপে আমরা দেব বা নেব। স্যারের পয়সা বেশি আছে, দুইটাই দেওয়া হোক। এটা আমার জন্য না তো না, আরে ভাই আমার জন্য না, সকল রুগীদের জন্য। আপনারা যা লিখবেন সব কি আমার জন্য? আমি জানতে চাচ্ছিলাম যদি একটি লিখি তাহলে কি এক্সরে লাগবো না আলট্রাসোনোগ্রাফ দেবো? এখন স্যার বললেন যে আলট্রাসোনোগ্রাফ দেওয়ার জন্য, এটা সবকিছু বেশি পাওয়া যাবে, তাই তো? আমার জন্য তো না, আমার সমস্যা আলহামদুলিল্লাহ নাই। এটা যা বলতেছি ফেক আইডি বা ফেক রুগী, ফেক রুগী। তাহলে ব্লাড সুগার, ইউরিন আরি, এক্সরে কেওবি, আলট্রাসোনোগ্রাফ কেওবি, লোয়ার অ্যাবডোমেন, আর স্পেশাল অ্যাটেনশন টু পোস্টেড পুরুষদের ক্ষেত্রে। আবার পোস্টেড মহিলাদের লেখা যাবে না তো আবার, তাহলে কিন্তু বিপদ আছে, ওটা লেখা যাবে না, মহিলাদের দরকার নেই। আচ্ছা, পুরুষ রোগীর ক্ষেত্রে অনেকে বলতে চাচ্ছেন এই ক্লাসটি নিয়মিত করার জন্য, এই ক্লাসটি আরো দেওয়ার জন্য চলবে, আপনারা তৈরি থাকেন। কিন্তু আপনারা যদি এই দৈনন্দিন যে ক্লাসগুলো করছেন, আপনারা সব মনোযোগ দিয়ে ক্লাস করছেন, লিখছেন, আমি জানি। কারণ যখনই প্রশ্ন করি সাথে সাথে আপনারা লিখতে পারেন, আবার সাড়া দিচ্ছেন, ধন্যবাদ। এই ক্লাস চলবে ধারাবাহিকভাবে। তবে আগামী দিন রুগীলিপির মানসিকটা দিয়ে শেষ করার জন্য চেষ্টা করব। কারণ 1 তারিখ থেকে আমরা রেফারেন্সে চলে যাব। নতুনদের জন্য প্রথম 40 মিনিট, আর পুরাতনদের জন্য পরে 40 মিনিট। আর প্রথম 40 মিনিটে পুরাতনরা থাকবেন এই উদ্দেশ্যে, এই নিয়তে যে আমি নতুনদেরকে শেখাতে চাই, এটাই আপনাদের কাছে থাকবে। কালকে সবাই কতটুকু পাই কি না, কতটুকু পাবো জানি না। আমি আপনাদের কাছে জানতে চাই আজকে এই গত 19তম ক্লাস থেকে আজকে 148তম ক্লাস, 19 থেকে 148তম ক্লাস পর্যন্ত হাতে কলমে রুগীলিপি। এই রুগীলিপিতে এই গত 30 দিনে আপনারা কতটুকু শিখেছেন, কিংবা আপনার রুগীলিপিতে আপনার চেম্বার জীবনে কতটুকু কাজে লাগবে, এই মুহূর্তে সবাই একটু লিখে একটু জানান বা আশ্বস্ত করেন। কারণ আপনাদের এই জানানটা বলে দিবে যে আসলে আমরা যে কাজটি করছি আপনাদের কতটুকু কাজে লাগছে। যদি আপনাদের কাজে লাগে তাহলে আমরা এই কাজগুলি করব, চালিয়ে যাব। অডিয়েন্স, আপনাদের এই গত 30টি ক্লাসে আজকে সহ 119 থেকে 48 কত হয়, 19 20 এদিকে 18 28 30টি। এই গত 30টি, আগামী দিন হবে মন দিয়ে 31টি। এই 31টি ক্লাস এবং আজকে পর্যন্ত 148টি রুগীলিপি ক্লাস সব মিলে আপনারা কতটুকু শিখেছেন কিংবা কতটুকু উপকৃত হয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই। একটু ভালোভাবে লিখে জানান, এতে লাভটা কি, আপনারা কি কতটুকু শিখেছেন কিংবা কি শিখেছেন। আমার দৌড়টুকু আমি জানি যে আমরা যতটুকু কাজ করি, কি করছি বা কি করে যাচ্ছি, আমাদেরটা আমরা বুঝি, কতটুকু আমরা বুঝি। কিন্তু তার ভাগ্য যতটুকু বুঝি চেষ্টা করি, আপনারা নিতে পারছেন কিনা এটা আপনাদের কাছে চাচ্ছি। এই কারণে আপনার লেখা থেকে আরেকজন উপকৃত যদি ভাবে যে ওরা যেহেতু শিখছে আমরাও শিখতে চাই, ওরা যেহেতু ওখান থেকে উপকৃত হচ্ছে আমরাও হতে চাই, আপনাদের লেখায় আরেকজনকে আহ্বান করা যাবে, আপনাদের লেখায় আরেকজনকে উৎসাহিত করা যাবে। এই জন্য শুধু আপনাদের কাছে লেখা চাওয়া। প্রত্যেকদিন আমি বলি আপনাদেরকে, আপনারা লিখে যাবেন, কে কি বুঝলেন একটু লিখবেন। আপনাদের এই লেখা দিয়ে আমি কি করব বলতে পারেন? নিশ্চয়ই খারাপ কিছু লিখবেন না। আলহামদুলিল্লাহ, কেউ খারাপ লিখে না। অনেকের আইডিতে দেখি এলোমেলো শব্দ চলে আসে। আলহামদুলিল্লাহ, আমার আইডিতে, আমাদের এসএসআর আইডিতে কোনো খারাপ লেখা আসে না। সবাই ভালো লেখে, পজিটিভ লেখে, সবাই পজিটিভ লেখে। আমি তো ভাবি আপনারা পজিটিভ লিখবেন। আমি চাচ্ছি এই পজিটিভটা যদি আপনাদের লেখাটা যদি অনুকূলে হয়, আরেকজন দেখে যেন আমাদের এই ক্লাসে সংযোগ হয়, এই জন্যই শুধু আপনাদের কাছে লেখা চাওয়া। আরেকটি খবর শুনলে খুশি হবেন।
সেই খবরটি হচ্ছে এই, ইদানিং যে সেমিনারগুলোতে যাচ্ছি, এই লকডাউনের পরে গত মাস 2-3 যে সেমিনারগুলো করছি, প্রত্যেকটা সেমিনারে যখন ক্লাস শুরুর পূর্বে জানতে চাই এই অডিয়েন্সে যে 100 ডাক্তার আছেন বা 150 ডাক্তার আছেন, আপনাদের মধ্যে কয়জন অনলাইনে ক্লাস দেখেন? 60% হাত উঠে যে আমরা অনলাইনে ক্লাস দেখি। বাকি 40% আপনি ক্লাস দেখেন বা আমরা তো জানি না। যারা জানে তাদের এই যে 100 ডাক্তারের মধ্যে যদি 60 জন ডাক্তার অনলাইনে তৈরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কিছু পাওয়ার নেই। তবে কি পেয়েছি, কি গত এই 2020 সাল, কালকে এই হিসাব কিতাব হবে, যখন ক্লাস চলবে মানসিক রোগীলিপি শেষ ক্লাস আগামী দিন, তখনই হিসাব দেব যে এই 2020 সালে কি পেলাম, 2020 সালে কি পেলাম। 2020 সালে কে কি পেয়েছে জানি না, তবে এসএসআরএফ, আমি নিজে, এই পেথি অনেক কিছু পেয়েছে। এই 2020 সালে এই করোনা মহামারীর মধ্যে আমরা অনেক কিছু পেয়েছি, তবে কে কি পেয়েছে জানি না। এসএসআরএফ, আমি ব্যক্তিগতভাবে এসএসআরএফ এর সদস্যরা, এসএসআরএফ এবং আমি নিজেও অনেক কিছু পেয়েছি, যার হিসাব আগামী দিন দেব ইনশাআল্লাহ সবার সামনে। আগামী দিন হবে রোগীলিপি 149তম ক্লাস। স্যার, আজকের ক্লাস রোগীলিপি তো আজকে আপনার শেষ ক্লাস, পরে আবার দেখা যাবে। এই সব মিলে আপনার একটা প্রতিক্রিয়া জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে প্রতিক্রিয়া তো অবশ্যই পজিটিভ, খুব ভালো। কারণ যখন এখানে আসি, যদিও এখানে ফেক রোগী, ফেক ইনভেস্টিগেশন, কিন্তু এগুলো আসলে ছলে আমরা কিছু শেখার জন্য, কিছু পড়াশোনা করার জন্য মূলত এখানে আসা। তো দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু এই যে অনেক সময় ভুলভ্রান্তি হচ্ছে বা অনেক সময় অনেক কিছু আমরা জানতেছি না, স্যার যিনি রোগীর অভিনয় করলেন আমাদের কিন্তু শিখিয়ে দিচ্ছে, এবং পাশাপাশি আপনারা কিন্তু দেখে উপকৃত হচ্ছে। তো যদি এই যে স্যার যেটা বললেন যে আমরা যখন বিভিন্ন সেমিনারে যাচ্ছি, যে অনলাইনে শিখতে পারতেছেন, এটা তো অবশ্যই খুব ভালো। স্যারের বিষয়ে স্যারের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, এবং আমাদের কিন্তু পরবর্তী যে আমরা যে গ্রুপ ওয়াইজ যে কাজগুলো করি, ওখানে কিন্তু কাজ করতে সুবিধা হয়। কারণ একটা যদি আপনি যখন এখানে দেখলেন, একটু চর্চা করলেন, আপনি কিন্তু একটা ধাপ মানে অ্যাডভান্স হয়ে গেলেন। পরবর্তী যখন আমরা একদম প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি, খুব ইজি হয়। তো এই আসলে যদি এতটুকু যদি কোনো নলেজ যদি আপনাদের কাজে লাগে বা আমাদের নিজেদের যদি শিক্ষাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তো এখানে কিন্তু স্যারের সার্থকতা, আমাদের সার্থকতা। তো এই জন্য সবাইকে ধন্যবাদ, স্যারকে ব্যক্তিগত ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সব ঠিক আছে, অডিয়েন্স শিখবে, সবাই ঠিক আছে। তবে আগামী দিন বলবো, আমি যে ফেক রোগী, কত মিথ্যা কথা আমি বললাম এর ফাঁকে ফাঁকে, তারপরে যদি আপনারা কিছুটা শিখতে পারেন তাহলে কাজে লাগবে। আমার এই অডিয়েন্সটাও জানে, এই আপনাদের অডিয়েন্সও জানে যে আমি যে ফেক রোগী, এটা অডিয়েন্স জানে, আমি জানি, আপনারাও জানেন। মাফ করে বলে আল্লাহ, মিথ্যা যদি ছলে বলে, মিথ্যা বললে সেটাও কিন্তু ক্ষমা নেই। অডিয়েন্স দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই যে এই রোগীলিপি, আপনাদেরকে রোগীলিপি শেখানোর জন্য যে মিথ্যার আশ্রয়গুলো নিতে হচ্ছে, মিথ্যা বলবো কি অভিনয়ের স্বার্থে যে মিথ্যা বলতে হচ্ছে, আমার এই রোগ, আমার এই রোগ, এই কথাগুলা আল্লাহ যেন স্মরণ করে দেয়, এখান থেকে মাফ করে দেন। কারণ সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ এই যে ফ্যাক রোগী হিসাবে বারবার বলছি, আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার হাঁপানি, আমার কাশি, যা বলছি, আমার বমি, এই কথাগুলো যে ফলস, এটা আপনারাও জানেন, আমি জানি, আমার ডাক্তার জানে, আল্লাহও জানেন। শুধু আপনাদের শেখার জন্য এই কথাগুলি বলা, অভিনয়গুলি করা। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আগামী দিনে ক্লাসের আহ্বান জানিয়েই এখানে বিদায় নিচ্ছি। আগামী দিন আমাদের রোগীলিপি করবেন, মানসিক লক্ষণ সংগ্রহ করবেন ফাতেমা হামজা, নারায়ণগঞ্জ থেকে আসবেন ডাক্তার। আগামী দিন ডাক্তার ফাতেমা হামজা আগামী দিন রোগীলিপি করবেন, মানসিক তথ্য সংগ্রহ করবেন। আগামী দিন যত মিথ্যে কথা আছে আগামী দিন বলে শেষ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এখানে